এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কি রে, আজকেও হয়তো চাকরি খুঁজতে গেছিলি স্বপ্নের মধ্যে? হুম। আজকেও ইন্টারভিউ দিলি নাকি? হ্যাঁ আম্মু, ইন্টারভিউ না সেরকম। বাবা, এসব ইন্টারভিউ তোর আমার জন্য না, এখানে পৌঁছতে অনেক টাকা লাগে। আচ্ছা আম্মু, আল্লাহ কেন আমাদের বড় লোক করলো না? বাবারে, গরিব বলেই আজ একটু শান্তিতে ঘুমোতে পারছিস। যে দেখ, যার যত টাকা তার তত চিন্তা। হ্যাঁ আম্মু, তোমার শরীর ঠিক আছে তো? চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। হুম। এবার উঠে পড় আর ব্রাশ করে নে। উঠতেছি। তারপর আম্মু চলে গেল। আমি উঠে পড়লাম, ব্রাশটা হাতে নিয়ে বাইরে চলে এলাম। ব্রাশ করতে করতে চলেন পরিচিত হয়ে নেই। আমি হলাম আরিয়ান, বাবু মায়ের একমাত্র ছেলে। এবার ইন্টার প্রথম বর্ষ। পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটা জব করি। আমার মা বাসায় কাজ করে। আর বাবা, আমার যখন 15 বছর বয়স, তখন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। আর তখন থেকে সংসারের হাল আমি ধরেছি। আমাদের কোনো স্থানীয় বাসা নেই, থাকি বস্তিতে। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। ফ্রেশ হয়ে ভেতরে গেলাম। এইখানে বস, আমি খেতে দিচ্ছি। হুম। আজ কলেজে যাবি? না আম্মু, এই ঝালমাখা ভাত আর খাবেন? সেজন্য আজ ওভারটাইম কাজ করে বাজার করব। সবার বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ করে দেয়, আর আমি নষ্ট করতেছি। আরে আম্মু কি বলছো? আমার ভবিষ্যৎ আমি করে নেব ইনশাল্লাহ। তোর বাবার স্বপ্ন ছিল আমার ছেলে কখনো কাজ করে খাবে না। এক টুকরো কিছু রেখে যায়নি, আর বললেই হলো। এই কথা শুনে আম্মু মুখে কাপড় দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। আমি কি কিছু ভুল বলেছি? আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভাবছি নিজের মায়ের কাছে কেন গেল না। আসলে গেলেও কোনো লাভ নেই। আমি এর আগে অনেকবার জানতে চেয়েছি, কিন্তু প্রতিবারই ফেল হয়েছি। তাই চলে আসছি। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখলাম কয়েকজন লোক মিলে একজনকে আচ্ছা মতো মারতেছে। আমি কাছে গেলাম। এ কি, এটা তো রনি। রনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু পুলিশের চাকরি করে। আমি গিয়ে মারামারি করে রনিকে বাঁচালাম। ধন্যবাদ বন্ধু। তোকে ওরা মারতে চাই কেন? আসলে ওদের দলের টিনার মানে সালমানকে আমি অ্যারেস্ট করছি, সেজন্য ওরা আমায় মেরে ফেলতে চায়। ও, এই জন্যে পুলিশের চাকরি খুব খারাপ। চল থানায়, সেখানে বসে কথা হবে। আরে আমার কাজ আছে। আরে চল না বেটা। কিন্তু চল থানায় বসে গল্প করব, তারপর তোর বাসায় যাব। ওকে। আমি পড়লাম মহাচিন্তায়। রনি আমার বাসায় যাবে। ওরা পুলিশ মানুষ, ভিআইপি খাবার ছাড়া ওরা খায় না। আর আমার বাসাতে তো কোনো কিছুই নেই। কেমনি কি করি, এসবই ভাবছিলাম। এই যে মিস্টার, এত চিন্তা কিসের? কারো প্রেমে টেমে পড়লি নাকি? প্রেম? আবার আমার? কেন রে, তুই কি মানুষ না, নাকি তোর মন প্রাণ নেই? সব আছে, কিন্তু আজকের দিনে প্রেম করতে যেটা লাগে সেটা হলো টাকা। এই জিনিসটা আমার নেই। একদম ঠিক বলেছিস, টাকা ছাড়া আজকের দিনে প্রেম নাই। হুম। তারপর রনির সাথে থানায় গেলাম। আচ্ছা দোস্ত, তুই আর্মিতে তো যেতে পারবি। তোর বডি স্বাস্থ্য ডবে একদম পারফেক্ট। ইচ্ছে তো আছে, কিন্তু অনেক টাকার দরকার হয় রে। আমি আছি কি করতে, তোর জন্য আমি কিছু একটা করব। এরকম ভাবে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বাসায় তো ঝালমাখা বাচ্চারা কিচ্ছু নেই। খুব চিন্তায় পড়লাম। হঠাৎ রনি গাড়ি থামালো। কিরে, কি হলো? থামলি কেন? তুই বস, আমি একটু আসি। তারপর রনি বাজারের ভেতর থেকে ব্যাগে করে কিছু একটা আনলো। কিরে এগুলো? তুই দেখে নে। এত বড় মাছ তরকারি? আরে তুই এসব কেন করলি? দেখ বন্ধু, ডাকার জন্য হয় না, মানে ব্যথা বোঝার জন্য হয়ে থাকে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমি তাকে সাহায্য করছি না, বরং উপহার দিচ্ছি। আমি নিতে চাইলাম না, কিন্তু রনি জোর করলো। তারপর রনিকে বাসায় নিয়ে গেলাম। পুলিশ বাবু, আমার ছেলে ধরে আনতেছে কেন? ও কি আবার মারামারি করেছে? হ্যাঁ আন্টি, আর আমার প্রাণ বাঁচিয়েছে। মানে? আম্মু, ওর নাম রনি, আমার খুব ভালো বন্ধু। এসো বাবা, বসো।
না আন্টি, যেগুলো ভিতরে নিয়ে চলেন। আরিয়ান, এসব কি? আরে আম্মু, ও জোর করে এগুলো আনলো। আর ও নাকি আমাদের এখানে তোমার হাতে রান্না খাবে। হ্যাঁ আন্টি, খারাপ ভাববেন না প্লিজ। হুম। তারপর আমরা তিনজন মিলে রান্না করে মনের আনন্দে খাওয়া দাওয়া করলাম। এভাবে দিনটা রনির সাথে কেটে গেল। পরদিন সকালে কলেজে যাবার জন্য বের হলাম। আম্মু, আমি কলেজে গেলাম। বাবা, ভালো হয়ে যাস। আর রাস্তায় মারামারি করবি না, ঠিক আছে? ঠিক আছে। তারপর আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি রনি। কিরে রনি, কি খবর? এই ওইদিকে একটু কাজ ছিল, তাই যাওয়ার সময় তোর সাথে দেখা করতে আসলাম। ও, আমি কলেজে যাচ্ছি। গাড়িতে বস, আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। তারপর রনি গাড়িতে বসলাম। হাজার হলে পুলিশের গাড়িতে করে কলেজে যাচ্ছি, ভাবটাই আলাদা। দোস্ত, তুই তো কার চালানোর ট্রেনিং দিলি আর সার্টিফিকেটও পাইলি। আমি কি ইচ্ছে করে করতে চাইছি, তুই জোর করলি। তাহলে একটা কার চালা। না রে, আমার ওই সেলসম্যানের চাকরি ভালো। এই তো কলেজে এসে গেছে। ওকে বন্ধু, বাই। বাই। তারপর হারামিগুলোর কাছে গেলাম। হাই হারামি, তারপর বল তোদের কি অবস্থা? এই তো বন্ধু চলছে। শুভ, সাগর, সবুজ, শিহাব, আনিস, কিন্তু শালা কুত্তা মুমিন কই? কই আর থাকবে, ওই তো ময়নার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই শালা মুমিন, বল। ময়নাকে যখন ভালোই বাসস তাহলে যে বলছিস না কেন? দর করে। ওকে, আমি বলতেছি। না দোস্ত, তুই বললে যদি তোর উপর ক্রাশ খাই তখন আমার কি হবে? আরে কিছু হবে না। এই যে ময়না মিস, আমায় বলছেন? এখানে ময়না পাখি বললে অন্য কেউ আছে নাকি? বলেন। এদিকে আসেন। আসলাম। এবার বলেন। ওই যে হারামিকে দেখছেন, ওর নাম মমিন। ও আপনার জন্য একদম ফিদা। জানি, কিন্তু যে বলতে সে ভয়ে পালিয়ে যায়, সে কতটুকু ভালোবাসে আমি সেটা জানি। আরে রে, সে তোমায় হারানোর ভয়ে বলতে পারছে না। একদিন জানতাম ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আগে ভাগে প্রপোজ করে, আর আজ শুনলাম হারানোর ভয়ে প্রপোজ করে না। সবই কপাল। ধুর, ও তোমাকে প্রপোজ করার পর যদি তুমি ওকে না বলে চলে যাও, তাহলে আমার বন্ধুটা খুব কষ্ট পাবে। তাই প্রপোজ করে না। দূর থেকে ভালোবাসার মানুষকে দেখতেছে আর শান্তি অনুভব করছে। ঠিক আছে, কিন্তু একজন ফিতুকে আমি কেন ভালোবাসবো? মমিন, তুই প্রমাণ করে দে যে তুই ভীত না। আমায় সাহায্য করছিস নাকি ফাঁসাচ্ছিস? আরে বেটা, ঝটপট প্রপোজ করে ফেল, নয়তো পাখি উড়ে যাবো গা। একটা ফুল দে তো, আমার ভিতরে ভয় ঢুকেছে, সরি সাহস ঢুকেছে। এই মানে নো প্রবলেম, ফুল তো নেই, কি হয়েছে? কলম তো আছে, এনে কলম আর কর প্রপোজ। তারপর মমিন কলম হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ ময়না আমার। আই লাভ ইউ টু। যা হারামিগুলো। ধন্যবাদ বন্ধু, বাই। বন্ধু, এইদিকে দেখ। কিরে? দেখ না পরে। আমি তাকিয়ে তো হা হয়ে গেছি। মনে হচ্ছে আমি মানুষ না, আমি পাথর। মনের মধ্যে বিনা তেলে লাড্ডু ফুটতেছে। কি সুন্দর টানা টানা কাজল কালো চোখ, মিষ্টি মাখা গোলাপি পাপড়ির মতো ঠোঁট, চোখ আর ঠোঁটের মধ্যে বিশাল পাহাড়ের মতো নাক, রেশমি কালো চুল, মিষ্টি বড় হাসিতেই গালে পড়ছে টোল। এটা দেখে আমি খেলাম ঘোল। পরীকে দেখার সময় বেয়াদবি নট এলাও। এখানে পড়ে এলো থেকে। এই হলো পরীর রানী, সবার চোখে দেখা যায় না, এটা আমি জানি। বাপরে বাপ, মেখে দেখার সাথে সাথেই কবি হয়ে গেলি। একে নিয়ে লিখবো কবিতা, লিখবো আমি গান। কাগজ কলম ফোরাবে তবু ফোরাবে না গান। শালা কবির জগৎ থেকে বের হয়ে আয়। হঠাৎ আমার পাশে কারো লাথির মারা অনুভব করলাম। পেছনে ঘুরে দিকে শালা সবুজ। কি রে কবি, তোর কবিগিরি গেছে নাকি আরেকটা দিমু? না, দিতে হবে না, থাম। আরে মামু, মেয়েটা তো আমাদের দেখেই আসছে। কেলানি খেতে হবে মনে হয়, পালা। সব শালারা পালালো আর আমি হা হয়ে তাকিয়ে আছি। মেয়েটা এসে বলল, হাই। প্রথম দেখাতে গায়ে হাত দেওয়া, বাহ খুব ভালো। হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই আমার হাতটা ছাড়েন। আই লাভ ইউ টু জানো মনু। আর কি করছেন? ছাড় বলছি। আমার হুঁশ ফিরল। এ কি, আমি আর হাত ধরে আছি আর ও আমার আচ্ছা মতো গালি দিয়ে যাচ্ছে। যত সব ছোট লোকের বাচ্চা। ছি, আমার হাতটাই দুর্গন্ধ হয়ে গেল, ডিসকাস্টিং। মেয়েটা চলে গেল।
আর হারামিগুলো আসলো। মামা একদম ফাটিয়ে দিছস। কে রে, কি হয়েছে বলতো? ওই মেয়েটা তোর কাজ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তুই ওর হাত জড়িয়ে আই লাভ ইউ টু 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 বকতে লাগলি। তোর কেলেঙ্কারি হয়ে গেল। এবার কি করবি? এবার দেখ আমার কেরামতি। কি করবি? দেখতে থাক। ক্লাসের ঘন্টা বাজতেছে, চল ক্লাসে। চল। তারপর ক্লাসে চলে গেলাম। কোন স্যারের ক্লাস রে? রফিক স্যারের। বাপরে বাপ, কাম সারছে। রফিক স্যারকে দেখে কলেজে সবাই ভয় করে। দোস্ত সাধু হয়ে যা। তারপর স্যার আসলো। স্যার আসা মাত্রই মেয়েটা দাঁড়িয়ে গেল, যার হাত ধরে আমি টানছিলাম। এক্সকিউজ মি স্যার। বলো মিতু। তার মানে ওর নাম মিতু ডাইনি? স্যার, আজ আমায় একটা ছেলে হাত ধরে টানাটানি করছে, এমনকি কিস করার চেষ্টাও করেছে কলেজের সবার সামনে। কি? কে সেটা? এই তো ওই ছোট লোকের বাচ্চাটা। আরিয়ান দাঁড়াও। আমি তো শেষ, না জানি আজ কি হয়। হ্যাঁ স্যার বলেন। মিতু কি বলছে, এটা কি সত্যি? স্যার, ওকে কি জিজ্ঞেস করতেছেন? শাস্তি দেন। স্যার আমার কথাটা শোনেন। তখনই মাঝখানে সজীব নামের একটা ছেলে দাঁড়িয়ে গেল। স্যার, আমি নিজ চোখে দেখেছি মেয়েটুকে সবার সামনে হাত ধরে টেনে কিস করতে চেয়েছিল। স্যার, ওদের দলের লিডার এই ছোট লোক, ওরাও সাথে ছিল। আমি তো অবাক হলাম। যখন এই ঘটনা ঘটে তখন সজীব তখন আসেইনি। আর কি বলছে এসব? স্যার, তখন তো সজীব ছিলই না। স্যার দেখেন, বাঁচার জন্য এখন কত রকমের মিথ্যা বলে। না স্যার, আমি সত্যি বলতেছি। চুপ করো। অপরাধ করে আবার বড় বড় কথা, ছোট লোক থাকার। মিতু তুমি শান্ত হও, আমি দেখতেছি। আরিয়ান এসব কি? হ্যাঁ স্যার, এখন আমি কেমন করে কলেজে মুখ দেখাবো? শান্ত হও মা। আমার কিছুই বলার নেই। আমি গরিব বলে কেউ আমার হয়ে কথাই বলে না। স্যার, আমায় মাফ করে দেন, আর এমন ভুল হবে না। প্রথমবারের মতো মাফ করব, তবে এখানে এসে 10 বার কান ধরে উঠবোস করো। কিন্তু স্যার। একদম ঠিক। কি আর করার, পুরো ক্লাস মিতর দিকে, কারণ সে বড় লোকের মেয়ে। স্যারের পাশে গিয়ে কান ধরে 10 বার উঠবস করলাম। তারপর ক্লাস শেষ করে মন খারাপ করে বাইরে চলে এলাম। হঠাৎ পেছন থেকে বলল, কি রে ছোট লোকের বাচ্চা, কেমন দিলাম? আমি চুপ করে আছি। তোর সাহস কত বড়, তুই একটা ফকিরের ছেলে হয়ে আমার গায়ে হাত দিস? আমি এবারও চুপ। বন্ধুত্বের ভালোবাসার খুব জোর তোর, তাই না? আমি তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। আমি কিছু বললাম না, মনটা খুব খারাপ লাগলো। ক্যান্টিনে গিয়ে বসলাম। তখন শিহাব, সবুজ আর সাগর আসলো। মেয়েটার খুব অহংকার। ওর অহংকার হবে না তো কি তোর হবে? এই শহরে বিশিষ্ট বিজনেসম্যানের একমাত্র মেয়ে। বাদ দে তো, ওরা বড় লোক, ওদের ক্ষমতা অনেক। তারপর বাকি ক্লাস আর করলাম না, বাসায় চলে আসলাম। কি রে বাবা, আজ চলে এলি যে? এমনি আম্মু। বল কি হয়েছে? আম্মু, আমরা গরিব বলে কি সব জায়গায় নির্যাতিত হব? হ্যাঁ বাবা, গরিব সবার দুশ্মন, কেউ দেখতে পারে না। কিন্তু কি হয়েছে বলবি তো? কলেজে একটা বড় লোকের মেয়ে আছে, খুব অহংকার। ওহ, এটা সবারই থাকে, তুই ওদিকে মন দিস না। যে তোর সব থেকে বড় শত্রু হবে, সময় ঠিক সেই তোর সব থেকে কাছের মানুষ হবে। মন দিয়ে তুই পড়াশুনো কর, তাহলে একদিন তুইও বড় লোক হতে পারবি আর ওদের পাল্টা জবাব দিতে পারবি। হ্যাঁ আম্মু, আমি পড়াশোনা করব মন দিয়ে। যা গোসল করে নে। তারপর গোসল করলাম, আজান দিল, নামাজ পড়ে আসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। কিন্তু শুয়ে থাকলে হবে না, আমার কাজে যেতে হবে। উঠে কাজে চলে গেলাম। রাত 8টা পর্যন্ত কাজ করে বাসায় ফিরলাম। বাবা একটু খাওয়া দাওয়া করে নে। না আম্মু, খেয়ে আসছি। ও তাহলে পড়তে বস। ঠিক আছে। তারপর আমার রুমে গিয়ে বই খুলে পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। এবার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, তাই বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে আবার আম্মুর ডাকে ঘুম ছুটলো। কি হয়েছে, ডাকো কেন? কটা বাজে তোর খেয়াল আছে? কলেজে কখন যাবি? কে বলতো রাত হলো? রাত হলো না, দুপুর হলো। কি? চোখ থেকে নিমিষে ঘুম হারিয়ে গেছে। কি না,
জি, ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ। আমি ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় আছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে মুখে ব্রাশ দিয়ে এপার ওপার 2 ঠেলা মেরে ব্যাস হয়ে গেল মুখ ধোয়া। ব্যাগটা নিয়ে দিলাম দৌড়। আরে খেয়ে তো যা। না আম্মু, প্রথম ক্লাস খুব ইম্পর্টেন্ট, মিস করলে সর্বনাশ হবে। যা, ভালো হয়ে যাস কিন্তু। ওকে আম্মু। তারপর ওরা ধরা দৌড় দিলাম কলেজের দিকে। হঠাৎ করে কারোর সাথে খেলাম ধাক্কা। সে আমায় তুলে ঠাস ঠাস করে গালে 2টা বসিয়ে দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস। সরি মিতু, আমি ইচ্ছে করে করিনি। কি তুই আমার নাম ধরার সাহস পাইলি কই? ক্লাসমেটকে তো নাম ধরে ডাকতে হয়। তোর মতো ফকিনি আমার ক্লাসমেট? ছি ছি, দূরে সরে দাঁড়া, গা থেকে পচা পচা গন্ধ বের হচ্ছে। ওয়া, দেখুন মিস, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? কি তুই আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ করলাম, কি করবেন? দেখ কি করি। সজীব, ওই সজীব, হ্যাঁ মিতু বলো। ওই ছোট লোকের বাচ্চাকে আচ্ছা মতো ধুলাই করে দে তো। মিতুর কথা বলার সাথে সাথেই সজীব আমার নাক বরাবর ঘুষি মারলো। আমি সিটকে একটু দৌড়ে গেলাম। বিনা অপরাধী কেউ আমায় মারলে আমার খুব রাগ ওঠে। শুধু আমাকে না, যে কাউকে বিনা অপরাধে মারলে আমার মাথা গরম হয়ে যায়। এবারও তাই হলো। হাত মুট করে সজীবের গাল বরাবর আমিয়ে দিলাম ঘুষি। সজীব তাল সামলাতে না পেরে মিতুর গায়ের উপর পড়ল। এবার আমাদের মারামারি দেখে স্যার এসে গেল। স্যারকে আসা দেখে মিতু শুরু করলো তার অভিনয়। স্যার স্যার, আমায় বাঁচান, ওই গুন্ডা আমার ইজ্জত নষ্ট করতে চায়। কি বলছো? স্যার, আমি কলেজে আসছিলাম, হঠাৎ গেট দিয়ে এসে আমায় ধরে আমার জামা কাপড় খুলতে চেয়েছিল। এটা দেখে সজীব আমাকে বাঁচাতে আসে, আর এখন ওই গুন্ডাটা তাকেও মারছে। আমি তো একদম আবোল বনে গেছি, মেয়েরা এত অভিনয় কেমনে করে? আরিয়ান, জি স্যার, এসব মিথ্যা কথা। আর কত মিথ্যা বলবে তুমি? স্যার আমায় বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই। স্যার, ওই ছোট লোকের কথা শুনবেন না। স্যার এরা আমায় ফাঁসাচ্ছে। হ্যাঁ ভাই, স্যার আমায় থাপ্পড় মারলো। আমি গালে হাত দিলাম। স্যার বিশ্বাস করেন, নয়তো আশেপাশে অনেক ছাত্রছাত্রী ছিল, তাদের জিজ্ঞাসা করেন। এই, তোমরা কি আরিয়ানকে মৃত্যুর কাপড় খোলার চেষ্টা করতে দেখেছো? আমি ভাবলাম হয়তো এদের উছিলায় বাঁচবো এই মিথ্যা অপবাদ থেকে, কিন্তু ঘটনা উল্টোটাই ঘটলো। তখন সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ স্যার দেখেছি। আমি তো শেষ। আল্লাহ, এরা কয় কি? এত বড় সত্যিকে এরা মিথ্যা বানিয়ে দিল। কি আরিয়ান? জি স্যার। কি বললো সবাই? স্যার আর হবে না। সবার কাছে হাত জোর করে মাপ চাও। আমি হাত জোর করলাম। সরি বন্ধুরা, আমায় মাফ করবেন। চোখের পানি আর থামছে না। আজ বিনা অপরাধী চোখের পানি মুছে ওখান থেকে চলে আসলাম। সব দুঃখেরই সুখ পাওয়ার জায়গা নাকি বন্ধুর কাছে। সেই জন্য আমার দুঃখ নিবারণ করার জন্য বন্ধুদের কাছে গেলাম। আমি ওদের পাশে বসতে যাব তখনই, চল সবুজ। চল। এই তোরা কই যাস? শোন, কারো কোনো পাত্তাই নেই। সবুজ শোন না। সরি ভাই, আমরা খারাপ তো খারাপই থাকি, আর আপনার মতো এত ভালো ছেলের দরকার নেই। আরে কি হয়েছে তোদের? শোন, পায়ে ধরি, প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। আমি বুঝলাম না এদের আবার কি হলো। শালা বন্ধুরা বিপদে পাশে থাকে না। আমি মন খারাপ করে বট গাছের গোড়ায় বসলাম। তখনই, কি রে, কেমন লাগছে? তুই হ্যাঁ, তোর সব থেকে বড় শত্রু। এখানে কি চাস? কিছু না, কিন্তু কিছু শোনাতে আসছি। আমার মুড ভালো নেই। তোর দুঃখের সময় তোর বন্ধুরাও তোর পাশে নেই। আহা, আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে। না, আর কখনো থাকবে না। তুই কেমনে বলতে পারছিস? কারণ আমি নিজেই তো তোর বন্ধুদের মধ্যে ঝাল ছিটিয়েছি। কি? জি মিস্টার ফকিরের ছেলে, কেন করলি এসব? তুই আমার ডার্লিং এর গায়ে হাত দিছস। ডার্লিং? ও, ওই অহংকারী মেয়ে তো। ইয়েস, সেদিন ক্লাসে তোকে কিস খাওয়ালাম। আমি ভাবছিলাম হয়তো তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, তুই আরো খারাপ হচ্ছিস। আমি কি করলাম? এখন থেকে আমি কি করব সেটা দেখ।
আমার বন্ধুদের কি করেছিস? বেশি কিছু না, শুধু আমার নতুন সিম থেকে তো সব বন্ধুদের মেসেজ দিয়েছি আর বলেছি যে আমি আরিয়ান আর এটা আমার গোপনীয় নম্বর। তারপর ব্যাস ইচ্ছে মতো বকলাম, অনেক খারাপ খারাপ কথাও বললাম। তোর বন্ধুদের কাছ থেকে তোর প্রতি বিশ্বাস তুলে নিলাম। হা 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 হা। তোকে আমি ছাড়বো না। এখন তোকে ইউজ করে আমি মিতুর বিএফ হব আর তারপর শহরের টপ বিজনেসম্যান। হা 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 হা। সত্যি কতদিন বালি চাপা দিবি? একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। ততদিন আমি মিতুর সমস্ত সম্পত্তির মালিক হব। আমি সব মিতুকে বলবো। যা যা এখনই বল, আমি তো এটাই চাই। হুম। ওকে ডিয়ার, বাই। সজীব চলে গেল। আমি ভাবছি এখন আমি কিছুই করতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আর কেন করব? যে আমায় অপমান করে, অবহেলা করে, ঘৃণা করে, তার জন্য আমি কেন করব? এসবই ভাবছিলাম। কলেজের সবাই আড্ডা দিতে ব্যস্ত, কেউ প্রেম করে, আবার কেউ মেয়ে পটায়, কিন্তু আমি একা। পুরো কলেজ আমার বিপক্ষে। আমি কি অপরাধ করেছি যে সবাই আমাকে এমন করে? গরিব হওয়া কি এতই অপরাধ? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তখন পাশ থেকে হাই, হ্যালো। আমি হলাম রিয়া। ও, আমি আরিয়ান। জানি, কলেজের সবাই আমার বিরুদ্ধে, আর আপনি কেন এখানে এলেন? ধরে নিতে পারো আমি তোমার পক্ষে। হুম, হাসালেন। গরিবের পক্ষে কেউ থাকে না। যান, চলে যান। শোনো, কলেজে সবাই তোমার বিপক্ষে কেন বললো জানো? আমি গরিব বলে? হ্যাঁ, রিয়ার বাবা এ কলেজে ওদের সবার খবর দেন। ও। আচ্ছা চলো, ক্লাসের সময় হয়ে গেছে। হুম। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে বন্ধুদের পাশে বসতে যাব, তখন দেখলাম আমি যেখানে বসতাম সেখানে সজীবকে বসিয়েছে। কি আর করার, কিছু না বলে সবার পেছনে গিয়ে বসলাম। তারপর ক্লাস শেষ করে বাসার দিকে চললাম। গেট দিয়ে বেরোতেই হঠাৎ পেছন থেকে মৃত্যু ডাকলো। আমি শোনার না শোনার ভান করে হাঁটতেই থাকলাম। ওই ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? আমি এবার থামলাম। মৃত্যু এসে কথা না বলেই ঠাস ঠাস করে 3টা লাগিয়ে দিল। আমি তো কিছুই বুঝলাম না কি হলো। আমার মারলেন কেন? কেন মারলাম জানিস না তুই? জানি না বলেই তো বলছি। আমি এটাই ভাবছি, তোকে এত অপমান করার পরে তুই কোন সাহসে আমাকে লাভ লেটার দিস? কি লাভ লেটার? এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না, ছোট লোকের বাচ্চা। আমি তো কিছুই বুঝতেছি না। একটু পরে সব বুঝে যাবি। মানে? স্যারের কাছে বিচার দিলে একটু বকেই ছেড়ে দেয়, সেই জন্য আমি তোর বিচার করব। দেখেন, আমি কিছু করিনি। তখনই পাশ থেকে সজীব মুচকে মুচকে হাসছে। আমার বুঝতে বাকি রইল না যেটা সজীবের কাজ। আমি সজীবের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পেছন থেকে এসে আমার ঘাড়ে কি যেন দিয়ে আঘাত করলো। আমি দূরে গিয়ে দাঁড়ালাম। তারপর পিছন ফিরে দেখি কয়েকজন গুন্ডা হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো রাগ উঠে গেল। তোরা কি পুরুষ নাকি মহিলা? চল দেখা যাক কে পুরুষ আর কে মহিলা। পুরুষ হলে সামনে থেকে আক্রমণ কর, আয়। তারপর শুরু হলো মারামারি। ওরা 3-4 জন ছিল, সেজন্য একটু সহজে পেরে উঠলাম। কিন্তু পিছন থেকে সজীব একটা রড নিয়ে আমার মাথায় বাড়ি মারলো। আমি মাথা ধরে বসে পড়লাম। কি রে ফকিরের ছেলে, খুব তো বললি তুই নাকি মহাপুরুষ, তাহলে এখন মাটিতে পড়ে আছিস কেন? আমি কথা বলতে চেয়েও পারলাম না। ধবাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু বলতে পারলাম না। জ্ঞান ফেরার পর নিজেকে একটা বদ্ধ করে আবিষ্কার করলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে। পাশে তাকিয়ে দেখি এটা তো হাসপাতালের মতো দেখাচ্ছে, কিন্তু আমি হাসপাতালে আসলাম কেমনে? তখনই রিয়া আসলো। আমি এখানে কেমনে এলাম? আমি এনেছি। কলেজ থেকে বাসে যাবার সময় দেখি তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছো। ও, আমার আম্মুকে কিছু বলেছো? এখনো বলিনি। ভালো করছো। আচ্ছা, তোমার কি হয়েছিল আর কারা তোমায় এভাবে মেরেছে? গরিবদের তো সবাই মারে। বলো প্লিজ। কে আবার? মিতু। মিতু? মিতু কিন্তু একটু বেশি করছে। কিছু করার নেই, আমি যে গরিব, সহ্য করতেই হবে। কিন্তু তাই বলে এত? কিন্তু সজীব প্ল্যান করে আমায় ফাঁসাচ্ছে। কেন? আমি জেনে গেছি সজীব সম্পত্তির লোভে মিতুর বিয়ে হবে, প্রেমের অভিনয় করবে। কি? হ্যাঁ, আর এই জন্য আমায় মিতুর চোখে খারাপ বানাচ্ছে।
ঠিক আছে, এমন অহংকারী মেয়ের সাথে এমনই হওয়া উচিত। যাক, বাদ দাও। এখন কয়টা বাজে? দুপুর 3টা। কি? নিশ্চয়ই আম্মু খুব চিন্তা করতেছে। তুমি এত আম্মু আম্মু করছে কেন? এই পৃথিবীতে আম্মু ছাড়া আমার আর কেউ নেই। ও আমার এখন বাসায় যেতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি বিল দিয়ে আসি। তারপর আমি আর এই হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। কেন? এই তো আমার জন্য এত কিছু করার জন্য। আরে কি করছো? বন্ধুর জন্য তো বন্ধু করবেই। হ্যাঁ, তোমাকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তবে কোনোদিন যদি তুমি কোনো বিপদে পড়ো শুধু একবার আমায় ফোন করবা। বিপদে পাশে থাকা বন্ধুটাই সব থেকে বড় উপহার। আচ্ছা বাই, আমার ওদিকে যেতে হবে। বাই, কাল কলেজে দেখা হচ্ছে। তারপর বাসায় চলে আসলাম। দরজা খুলে ভেতরে গেলাম, গিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু কি করছো? কই ছিলি এতক্ষণ? হ্যাঁ না, বন্ধুদের বাসায়। আম্মুকে বলা যাবে না, নয়তো আম্মু আরো ভেঙে পড়বে। এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? আরে আম্মু, ওটা তেমন কিছু না। বল। বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম, হঠাৎ পরে কি একটু কেটে যায়। একটু কাটলে কি আর ব্যান্ডেজ লাগায়? আরে আম্মু, বন্ধুদের মন তো বুঝোই। আমি বললাম এটুকু কাটাতে কিচ্ছু হবে না, তারা শুনলই না, জোর করে ব্যান্ডেজ লাগালো। সত্যি তো? আরে আম্মু, তোমায় কেন মিথ্যা বলতে যাব? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। না আম্মু, আমি সত্যি বললাম। খাইছিস? না। কি, বন্ধুদের বাসায় গেছিস অথচ খেতে দেয়নি? মানে হ্যাঁ দিয়েছে, কিন্তু তোমার হাতে না খেলে আমার পেট ভরে বলো? আচ্ছা চল। তারপর আম্মুর সাথে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজে যেতে আজ একটু দেরি হয়ে গেছে। কি রে আরিয়ান, আজ দেরি কেন রে? সরি বস, আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেজন্য। ও যা, কাজে মন দে। আমি কাজে লেগে গেলাম, মন দিয়ে কাজ করেই যাচ্ছি। হঠাৎ, কি রে ছোট লোকের বাচ্চা, এখানে কি করছিস? আমি কথা বললাম না। ও, সেলসম্যান, একটা দোকানে সেলসম্যান। দেখেন, এটা কলেজ না, এটা বাজার। বাজার বলে কি? তুই বড় লোক হয়ে গেছিস, ফকির কোথাকার। আমি চুপ করে আছি। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের এটাই ঠিক চাকরি। আমি কথা না বলে চলে যেতে লাগলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? আমি এখানে কথা বলছি আর তুই চলে যাস? দেখেন, এখানে আপনার কথা শুনতে আসিনি, এখানে আমি কাজ করতে এসেছি। কি? আমার মুখে মুখে তর্ক? দাঁড়া। এটা কলেজ না যে স্যারকে বলে আমায় বকা শোনাবেন। দেখবি আমি কি করতে পারি, তোকে এক্ষুনি চাকরি থেকে তাড়াতে পারি। রিজেকের মালিক আল্লাহ। তোর পটর পটর কথা হয়েছে, দাঁড়া। এই ম্যানেজার। জি ম্যাডাম বলেন। এই ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি চাকরি থেকে তাড়িয়ে দাও। এখানে কি আপনার বাবার হুকুম চলবে? চুপ কর তুই। বড় লোক হয়েছে বলে কি সবার সাথে সব জায়গায় নির্যাতন করবে? আমি গালে হাত দিয়ে হা হয়ে গেলাম। জানিস আমি কে? সরি ম্যাডাম, আসলে ও নতুন তো সেজন্য। আমি এই মার্কেটের মালিকের মেয়ে। সরি ম্যাডাম, মাফ করবেন। এই ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি এখান থেকে বের করো, নয়তো তোমার চাকরি যাবে। ওকে ম্যাডাম। এই আরিয়ান, তুমি যাও, আর তোমার কত টাকা বেতন হবে সেটা নিয়ে নিও, আর কোনোদিন কাজে আসবে না। আমি আর কিছু বললাম না, বেতনটা নিয়ে চলে আসলাম। আমার চাকরি গেছে এটা আম্মুকে বলা যাবে না, তাই এই মুহূর্তে বাসায় যাওয়া যাবে না। কিন্তু কোথায় যাব? হ্যাঁ, রনির কাছে যাব, যেইভাবে সেই কাজ। হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে গেলাম। কে হঠাৎ এই সময় মন খারাপ করে? গিয়ে রনির সামনে চেয়ারটাতে বসলাম। কিরে, কথা বলিস না কেন? ভাইরে, আমি শেষ। কেন, কি হয়েছে বলবি তো? আমার জীবনে একটা শাকচুন্নি এসে সব শেষ করে দিচ্ছে। লাভ কেস নাকি রে? লাভ মারাচ্ছে, ও আমায় দেখতেই পারে না। আচ্ছা, আমি পুরো ঘটনা খুলে বলতো। তাহলে শোন। তারপরে আমি রনিকে সব বললাম। তুই হাসছিস? হাসিও পাচ্ছে, আবার কষ্ট হচ্ছে। হুম। তাহলে হাত ধরা থেকে এসব শুরু। হ্যাঁ। মেয়েটা খুব অহংকারী, তবে কি? ওই মেয়েটারই তোর বউ হবে। কি বলছিস, পাগল হলি নাকি? আমি ঠিকই বলছি। যে মেয়েটা আমায় দু চোখে দেখতে পারে না,
সবসময় দেখে ঘৃণা করে, সে আমার বউ হবে কোন দুঃখে? হবে হবে, এরকম কাহিনী আমি অনেক শুনেছি। প্রথমে ঘৃণা, তারপর ভালো লাগা, আর তারপর আসল কেস। মজা করা বাদ দে। তখনই বাইরে থেকে একটা বৃদ্ধ লোক বলল, আসতে পারি সাহেব? হ্যাঁ আসলে, সাহেব, আমার নাম রহিম মিয়া। হ্যাঁ বলেন, কি সাহায্য করতে পারি? আমার একটা মেয়ে আছে, তার নাম নীলা। আজ সকালে কলেজে যাওয়ার সময় কারা যেন ওকে কিডন্যাপ করে, আর এখন আমায় ফোন করে অনেক টাকা চায়। আমি গরিব মানুষ বাবা, এত টাকা পাবো কই? আচ্ছা ঠিক আছে। তখনই রনির ফোন বাজতে লাগলো। হ্যালো, ইয়েস স্যার। ওপাশ থেকে কি বলছে বোঝা যাচ্ছে না। ওকে স্যার। কিরে, কার ফোন? হাই কমান্ডার, এখানে আছেন, আর তার নিতে আমায় যেতে হবে। কিন্তু এই আঙ্কেলের কেস? সেটাই তো ভাবছি। হ্যাঁ পাইছি। কি? তুই যা আঙ্কেলের সাথে। আমি? হ্যাঁ, তুই আমার চেয়েও মারামারি বেশি পারিস। কিন্তু প্লিজ না করিস না। ওকে। এক কাজ কর, আমি একটা এখানকার অফিসারের কার্ড তোকে দিচ্ছি, তোর যেটার সাহায্য লাগবে নিতে পারিস, আর আমার বাইকটাও নিয়ে যা। ওকে। তারপর রনি একজন অফিসারের কার্ড আমায় দিয়ে দিল। আমি আঙ্কেলকে নিয়ে বেরিয়ে পড়লাম। আঙ্কেল, যে নাম্বারে কল দিয়েছিল সেটা কি আছে? হ্যাঁ আছে বাবা। এক্ষুনি নাম্বার বের করেন। এই তো বাবা। আমি কন্ট্রোল রুমে ফোন দিলাম। হ্যালো, কন্ট্রোল রুম বলছি, আমরা কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম, আমি থানা থেকে অফিসার শফিক বলছি। হ্যাঁ বলুন স্যার। আমি একটা নম্বর বলছি, এটা এই মুহূর্তে কোথায় আছে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এই নেন। জি স্যার, এটা এই মুহূর্তে সাভারের গণ্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান করছে। ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম। তারপর আমি আঙ্কেলকে নিয়ে সেখানে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে একটা পিঁপড়াও নেই। তবে কি ভুল জায়গায় বললো? কিন্তু এটা কি করে হতে পারে? কন্ট্রোল রুম কখনো মিথ্যা বলে না। তারপর এটা নয় তো যে এখানে ছিল কিন্তু এখন নেই। আঙ্কেল, এই জায়গাটা ভালো করে খুঁজেন, কিছু না কিছু তো অবশ্যই পাবো। তারপর আমি আর আঙ্কেল জায়গাটা ভালো করে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা জিনিস পেলাম, সেটা হলো একটা ক্রেডিট কার্ড, কিন্তু এটা বাংলাদেশি বলে মনে হচ্ছে না। বাবা এই তো, এটা কি? আরে এটা তো সিম কার্ড। বাবা, আমার মেয়েকে বাঁচাও। ইনশাল্লাহ আপনার মেয়ের কিচ্ছু হবে না, চলেন। তারপর আঙ্কেলকে নিয়ে চলে গেলাম সিমের অফিসে। হ্যালো স্যার। হ্যাঁ, আমার কাছে একটা সিম আছে, আপনারা কি বলতে পারবেন এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে? ইয়াস, তবে ওর নাম্বার লাগবে। ওকে, ওই সিম আমি আমার মোবাইলে ঢোকালাম। এই নিন নাম্বার। এই নাম্বার থেকে আঙ্কেলকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, এটা একটা বৃদ্ধ লোকের নামে রেজিস্ট্রেশন করা আছে, তার নাম হলো রফিকুল ইসলাম। না না, একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি কখনো কিডন্যাপ করতে পারে না, এটার সাথে কোনো একটা ঝামেলা আছেই। কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা, রফিকুল ইসলামের ফটো দেখান তো। ইয়াস, এই দেখেন। এ কি, এ তো একদম বয়স্ক, প্রায় 70-80 বছর বয়স হবে। একজন 80 বছরের বৃদ্ধ লোক কি করে কিডন্যাপ করতে পারে? স্যার এটাও তো হতে পারে ওটা অন্য কারো মোবাইল। হ্যাঁ ঠিক, পুলিশকে বোকা বানানোর জন্য একজন বৃদ্ধ লোকের মোবাইল ইউজ করে। আর এটা দিয়ে সবার কি হলো স্যার? যদি এটা দিয়ে আপনাকে ফোন করে তাহলে নিশ্চিত তার সঙ্গে কেউ ফোন করেছে। 1 মিনিট। আরে বাহ, কি হলো? এ তো জল না চাইতেই পানি। মানে হলো এই ফোন যার কাছে ছিল সে অনেক কয়টা নাম্বার সেভ করছে, আর সবগুলো নাম দিয়ে, তার মানে এরা অনেক কয়েকজন লোক মিলে এই কাজটা করছে। হ্যাঁ হতে পারে। তার মধ্যে নাম আছে দুলাল, কাঞ্চন। কাঞ্চন কি ছেলে নাকি মেয়ে? এটা তো ছেলে মেয়ে উভয় হতে পারে। একটা হিন্দি ফিল্মে নাম শুনেছি যেখানে ছেলে ছিল, তার মানে এটাও ছেলে। তবে কাঞ্চন নামটা যেন কোথায় দেখেছি, কোথায় কোথায়। মাথা চুলকাতে চুলকাতে পায়চারি করতে লাগলাম। হ্যাঁ, ক্রেডিট কার্ড। আমি ক্রেডিট কার্ড বের করে দেখি এখানেও কাঞ্চন নাম। আচ্ছা ম্যাডাম, এই কাঞ্চনের নাম্বারটা একবার চেক করেন তো। ইয়াস। আমার মেয়ে কেমন আছে আল্লাহ? আঙ্কেল চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। স্যার এই নম্বর এখনো চালু আছে, আর ওরা একটা বাগানের মধ্যে আছে। সেই জায়গার নাম কি? কোলাকাটা বাগান, সবাই সেটাকে কাটাবাড়ি বলে। সেটা আবার কোথায়? এখান থেকে বেশি দূর না। কাটাবাড়ি? কাটাবাড়ি কাটাবাড়ি
স্যার এই ক্রেডিট কার্ড আপনি কোথায় পেলেন? এটাই কাঞ্চনের, মানে আসামির। এই কার্ডটা তো ইন্ডিয়ান। মানে? হ্যাঁ, এটা শুধু ইন্ডিয়াতে ব্যবহার হয়। আপনি কি ঠিক বলছেন? হ্যাঁ একদম, এই দেখেন সব ডিটেলস। তারপর সে আমার সব ডিটেলস দেখালো। ইন্ডিয়ান কার্ড এখানে কেন? যেটা শুধু ইন্ডিয়াতেই ব্যবহার হয় সেটা বাংলাদেশে কেন আনবে? আবার ইন্ডিয়ান নামের সাথে মিল কিছু একটা তো অবশ্যই আছে। স্যার প্লিজ আমার মেয়েকে বাঁচান। চলেন। স্যার একা যাবেন না, জায়গাটা খুব মারাত্মক। মরলে দেশের জন্যই মরব। তারপর বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আঙ্কেল, এনেন আমার ফোন, আর এনেন মাইক্রোফোন, এটা কানে দেন। আমার ফোনে কেউ কল দিলে আমায় এটা দিয়ে বলবেন, আপনি এটা দিয়ে কথা বললে আমি শুনতে পাবো। ওকে। কেউ এদিকে আসতে লাগলে আপনি লুকিয়ে যাবেন। ঠিক আছে বাবা, সাবধানে যেও বাবা। আমার কিছু হবে না আঙ্কেল, চিন্তা করবেন না, আসি। তারপর আমি আস্তে আস্তে ভেতরে যেতে লাগলাম। আড়ালে লুকিয়ে দেখি এখানে অনেক লোক, আর মাঝখানে একটা বিশাল ট্রাক আছে। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। আড়ালে লুকালাম, দেখি একজন এদিকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। কাছে আসা মাত্র আমি বেরিয়ে ওর মুখ আর গলা ধরে মোচড়ানো দিলাম, আর টান মেরে আড়ালে আনলাম। কারণ এতগুলোর সাথে লড়তে হলে আমার অস্ত্রের প্রয়োজন হবে, আর এদের কাছে অনেক অস্ত্র। ওর কাছ থেকে সব অস্ত্র নিলাম। একটা চাকু পেলাম, একটা বুলেট প্রুফ জ্যাকেট, আর কিছু না। চাকুটা খুব ধারালো, এটা দিয়ে আমার কাজ চলবে। তারপর একটু সামনে গেলাম। আরেকটা শিকার, তার কাছে বন্দুকও আছে, তাই একটু সাবধান। সে পায়চারি করছে, সামনে আবার পেছনে। সে যখন সামনে যেতে লাগলো তখন আমি আরেকটু সামনে গেলাম। তারপর সে একটু পিছনে ঘুরে আমার কাছে আসলো। আমি জবের ভিতর লুকিয়ে আছি। পেছন থেকে আবার যখন সামনে ঘুরলো তখন আমি লাফ মেরে উঠে ওর গলায় চাকু বসালাম। ক্লাসে স্যার বলেছিল মানুষের শ্বাস নাড়ি হচ্ছে মেন, ওটা কেটে দিলে সে আর কথা বলতে পারে না। আমি এটাই কাজে লাগালাম, কারণ একজন কথা বললে সবাই অ্যালার্ট হয়ে যাবে, আর আমার সহজ কাজটা আরও কঠিন হয়ে যাবে। এখন যাকে মারলাম তার কাছে বন্দুক, কয়েকটা বোম আর একটা চাকু আছে। আমি শুধু চাকু আর বোমা নিলাম, কারণ বন্দুক আমি ততটা ভালো চালাতে পারি না। 2 হাতে 2টা চাকু। এবার সামনে পা বাড়ালাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বাবা বলো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। চিন্তা করবেন না, আমি থাকতে নীলার কিছু হবে না। তাই যেন হয়। আচ্ছা, আপনি সাবধানে থাকেন। ঠিক আছে। এবার আমি আবারও শুরু করলাম আমার কাজ। এভাবে মারতে মারতে প্রায় সবাইকে মারা শেষ। আমি ট্রাকের কাছে এসে গেছি। এই কি ট্রাক ভর্তি মেয়ে? মানে এরা টাকার জন্য কিডন্যাপ করেনি, পাচার করার জন্য কিডন্যাপ করছে। হ্যালো আঙ্কেল। বলো বাবা। আপনার মেয়ে কি ড্রেস পরেছিল? ব্লু কালারের জামা। কিন্তু এখানে থেকে ব্লু কালারের ড্রেস পরে নেই। কি, তার মানে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে? দেখেন, এখন ভেঙে পড়ার সময় না, বিশ্বাস হারাবেন না। যদি এরা পাচারের জন্য কিডন্যাপ করে থাকে তাহলে এরা কাউকে মারবে না, এমনকি আপনার মেয়েকেও না। তাহলে আমার মেয়ে কোথায়? কোথাও না কোথাও তো আছে। আমার মেয়ে? আমি খুঁজতে লাগলাম এর আসল অপরাধী কে। ট্রাকের পিছনে গিয়ে আমি তো অবাক, এক বিশাল দেহের পালোয়ান দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলে তো আমায় তুলে আচার মেরে ফেলবে। সাথে আরো 2 জন তো আছেই। না, এভাবে হবে না। শক্তি এদের সাথে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে। আমি দেখলাম কিছু কাঠ পড়ে আছে, ওটা হাতে নেই গাছের মরা পাতার উপর জোরে বাড়ি দিলাম। সাথে সাথে 2 জন এদিকে ঘুরলো। আমি আবারও বাড়ি দিলাম। এবার এদিকে আসতে লাগলো। আমি সেখানে 2-3টা বোমা পাতা দিয়ে ঢেকে রেখে চলে আসলাম। ওরা এখন আসা মাত্রই ফটাস করে ফুটে গেল। এখন শুধু শালার হাতি বাকি আছে, কিন্তু এর সাথে তো পেরে ওঠা খুব কঠিন। তবুও সামনে গেলাম। कौन हो तू? শালার বেটা শালা, হিন্দি তো ভালোই জানোস। क्यों आया यहाँ? শালা ছোটকালে কত হিন্দি ঝাড়লাম, আর আজ আমায় ঝাড়ছিস? साल बोलता नहीं क्यों? তো কোন হেবে? मैं कांचन हो, तू कौन है? তার মানে এই শালাই কাঞ্চন। हेलो, तुझे हिंदी आता है? हाँ, क्यों? तुझे बांग्ला नहीं आता? नहीं, आई हेट बांग्ला। শালা বাংলাকে অপমান করিস। আমি চাকু বের করেই শালার গাল বরাবর মেরে দিলাম। সে গালে হাত দিয়েই এক হাতে আমায় মারল ঘুষি। শালার গন্ডা রেগে এত শক্তি যে আমি 10 হাত দূরে গিয়ে পড়লাম। আমার কানের হেডফোন খুলে আরো দূরে পড়লো। তারপর সাথে সাথে মারামারি করতে লাগলাম,
কিন্তু আমি যদি মারি একটা, শালা হাতে মারি 3টা, কিছুতেই পেরে ওঠে না। আমার অবস্থা শেষের দিকে, মাটির উপর পড়ে গেলাম। সেখান থেকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল। আমার অবস্থা খুবই খারাপ, এর সাথে আর আমি পারবো না। तुझे हिम्मत कैसा आए बे मुझे मारने की? তু हमारा दुश्मन है। हिम्मत है तो मार मुझे। একথা বলে আরেকটা লাথি। হার মানলে চলবে না, বাংলার দুশ্মন, একে তো শেষ করতে হবে। একটা শেষ চেষ্টা করি। আমি এবার ঝোপের ভিতরে হারিয়ে গেলাম, আর সেখানে কিছুক্ষণ বসে থাকলাম। এরপর গাছে উঠলাম। ওখান থেকে গাছের লতি ধরে সোজা এসে কাঞ্চনের ডান হাতের সিনায় চাকু বসিয়ে দিলাম। আরেকটা চাকু হাতে নিয়ে বা হাতের সিনায় দিলাম। এবার কাঞ্চন মাটিতে বসে পড়ল। এরপর আচ্ছা মতন ওকে ঘোষানো শুরু করলাম। একটা গাছের ডাল নিয়ে শালা ঘন্টারকে মারলাম। এক পর্যায়ে সে আহত হলো। পাশে দেখলাম একটা রশি পড়ে আছে, আমি ওটা নিয়ে ওকে বেঁধে ফেললাম। বসে পড়লাম, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আর তারপর আমি হেডফোনটা হাতে নিয়ে বললাম, আঙ্কেল আসেন, আপনার মেয়েকে খুঁজে নেন। আঙ্কেল এসে ট্রাকের ভেতর থেকে সব মেয়েদের বের করলো। বাবা, এখানে আমার মেয়ে নাই। কি বলছেন? ভালো করে দেখেন তো। হ্যাঁ। তাহলে কোথায় রাখতে পারে? এ মেয়েরা, তোমরা কি একটা ব্লু কালারের ড্রেস পরা মেয়েকে দেখেছো? তখন একটা মেয়ে বলল, হ্যাঁ স্যার, এই হারামজাদা তাকে অন্য কোথাও রাখছে। আমি কাঞ্চনকে ডেকে ডেকে ঝুঁকে ঝুঁকে জ্ঞান ফেরালাম। এই বল, নীলা কোথায়? हम तो उसको मार डालूंगी। আগে এ বাতা, নীলা কাহায়? জানি না। তুই কিডন্যাপ করছিস অথচ তুই জানিস না? বলেই দিলাম এক ঘুষি। না, জানি না। স্যার, এ মিথ্যা কথা বলতেছে। এবার আমি একটা চাকু বের করে ওর পায়ে দিলাম। আউ! বল নীলা কোথায়? বলছি। বল। ওই ঘরে আছে। আঙ্কেল চলে গেল। আচ্ছা এটা বল, তুই নীলাকে কিডন্যাপ করলে পাচার করার জন্য, আবার নীলার বাবার কাছে টাকা চাইলি কেন? আমি ওকে কিডন্যাপ করিনি, ওকে কিডন্যাপ করছে রাশেদ। রাশেদ? হ্যাঁ রাশেদ, তার বাসা বাংলাদেশেই। আমাদের ইন্ডিয়ায় 100টা মেয়ের বাজেট হয়েছিল, কিন্তু একটা শর্ট পড়ে, সেজন্য আমরা রাশেদকে মেরে একে নিয়ে আসি। ও আচ্ছা। আমাকে ছেড়ে দিন প্লিজ। দেব, তবে সারা জীবনের জন্য। আমাকে মেরো না প্লিজ। বাহ, তুই তো ভালোই বুঝিস। তোকে না মারলে আমার পাপ হবে। থামো আরিয়ান। তাকে দেখি কমান্ডো স্যার আর রনি। আমি দাঁড়িয়ে স্যালুট করলাম। স্যার আপনারা? হ্যাঁ, আমরা ইনফরমেশন পেয়ে ছুটে আসলাম। কিন্তু কে ইনফরমেশন দিল? আমি ফোন করেছিলাম। কখন? যখন তুমি এর হাতে মার খাচ্ছিলে তখন। ও সরি দোস্ত, এখানে তোকে পাঠানো আমার ঠিক হয়নি। আরে তেমন কিছু হয়নি তো। তুমি জানো তুমি কি করছো? একজন নামকরা সন্ত্রাসীকে ধরেছো, যে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের মেয়েদের পাচার করে। হ্যাঁ স্যার, আর এদের সাহায্য করে আমাদের বাংলারই কিছু বেঈমান। হ্যাঁ, আর তাই আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা কলঙ্কিত দেশ। স্যার, এ আমাদের বাংলা ভাষাকে অপমান করছিল, বলছিল আই হেট বাংলা, শালা। বলে দিলাম লাথি। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই সান। আজ তুমি আইনের লোক না হয়েও দেশের জন্য যা করলে, আমরা আইনের লোক হয়েও পারিনি। স্যার, দেশের জন্য শুধু আইনের লোক লড়বে, বাকি রেখে লড়তে পারে না। বাংলাকে রক্ষা করতে সমস্ত বাঙালিরই লড়াই করা উচিত, আর আমি সেটাই করছি। কমান্ডো স্যার আমায় জড়িয়ে ধরলো। ধন্যবাদ আরিয়ান স্যার, আপনি না থাকলে আজ এতগুলো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। ধন্যবাদ তোমার বাবাকে দাও, আমাকে না। আপনার মতো পুলিশ প্রতিটি থানায় থানায় থাকা উচিত। আরে ভুল করছেন, আমি পুলিশ না। ও, তাহলে নিশ্চয়ই আর্মি? আরে না, আমি এসব। দোস্ত, তোর শরীর ভালো না, চল হাসপাতালে যাই। চলো। এরপর ওদের গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে রাত হয়ে গেল। দোস্ত, আজ তুই যা করেছিস না, হেব্বে। ওসব বাদ দে, বাসায় যাবি না? কিন্তু এভাবে আমার বাসায় তো যাওয়া হবে না। কেন? আমার সারা শরীর ব্যান্ডেজ করা, আম্মু দেখলে কান্না শুরু করে দেবে। আমি বুঝিয়ে বলবো, চল। ওকে। তারপর রনির সাথে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু রান্না করতেছে। কি রে, আজ কাজ শেষ হতে এত দেরি হলো কেন? আসলে আম্মু। কি হয়েছে? আবার মারামারি করছিস তাই না? অন্যদিকে তাকিয়েই। হ্যাঁ আন্টি। এবার ঘুরে তাকালো। আরে রনি বাবা, তুমি? কি দেখছো আম্মু?
তোর চোখে মুখে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করছিস বল? আমি এসব কিছু না। কতগুলো কেটেছে দেখি দেখি, এদিকে আয়। রনি কিছু বল না। আন্টি আমি বলছি। ও মারামারি করেছে আর তুমি ওকে আমার কাছে আনছো? জেলে কেন ঢুকাওনি? আম্মু, ও আজ যা করেছে তার জন্য জেল নয়, মেডেল পাওয়া উচিত। মানে কি করেছে আমার ছেলে? আজ আপনার ছেলে 100টা মেয়ের ইজ্জত প্রাণ দুটোই বাঁচিয়েছে। সত্যি তো? হ্যাঁ, নিজের জীবন বাজি রেখে এসব করেছে। বাবা, এতদিন ভাবতাম মারামারি করার জন্য তুই একদিন জেলে যাবি, কিন্তু আজ মারামারি করেই তুই এতগুলো মেয়েকে বাঁচালি। তোর কোনো ক্ষতি হয়নি তো? আরে আম্মু না, একটু খাবার দাও তো, ঘুমাবো। আচ্ছা আয়। রনি বাবা, তুমিও আসো। না আন্টি থাক, না যাসি। রনি আয় বস। আচ্ছা। তারপর আমি আর রনি খেতে বসলাম। আম্মু খেতে দিল। জানিস, আজ ওখানে তোকে পাঠানোর জন্য আমার চাকরি যেত। কেন? তোকে পাঠানোর পর আমি কমান্ডো স্যারকে নিয়ে আসি, আর স্যার থানায় এসে সবাইকে চেক করতে লাগলো। কমান্ডো প্রশ্ন করে, আবার কাউকে বন্দুক ধরে, আবার কারো কার্ড দেখতে চাই, আর শফিকের কাছে কার্ড দেখতে চাই। শফিকের কার্ড তো আমার কাছে। তারপর আমায় ধরে। কি আর করার, সত্যিটা বলতে হলো। এবার কন্ট্রোল অফিসে, সেম অফিস, সব অফিসে ফোন করে আর ওরা তোর কথা বলে। তখন আমি একটু চিন্তামুক্ত হয়েছিলাম। তারপর ওই নীলার বাবা তোর ফোন থেকে আমায় ফোন করে। ও হাই কমান্ডো স্যার, তোর এই কাজ দেখে খুব খুশি হয়েছে। ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রনি চলে গেল আর আমি ঘুমিয়ে গেলাম। শরীর খুব ব্যথা করছে, এই জন্য তাড়াতাড়ি ঘুম চলে আসলো। সারাটা রাত কোন দিক দিয়ে যে পার হয়ে গেল টেরই পেলাম না। সকালে আম্মুটাকে ঘুম ছুটলো। আরিয়ান, এই আরিয়ান। বলো। কলেজ যাবি না বাবা? হ্যাঁ যাব। উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তুমি? আমার কেমন যেন হচ্ছে। আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছি। রাতে একটু ঘুম কম হয়েছে, সেই জন্য ঘুম আসছে না। ও। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম আর কলেজের দিকে রওনা হলাম। কলেজে আসা মাত্রই, এই ছোট লোক, এদিকে আয় তো। হ্যাঁ বলেন। আমার জুতা কি যেন ভরছে। তো আমি কি করব? কি করবি? আমার তোদের কাজ করাবি? মানে? আমার জুতা পরিষ্কার করে দিবি। কি বলছেন? এর জন্য তোকে টাকাও দেব। দেখেন, আমরা গরিব হতে পারি কিন্তু ফকির না, আর টাকার ফকির তো আপনারা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ বলেছি। তুই জানিস তোর মতো ছোট লোককে আমি মনে করলে টাকা দিয়ে মাটি দিতে পারি। শোনেন, টাকার লোভ আমাদের নেই, আপনাদের আছে, আর তাই আপনারাই রেখে দিন। কুত্তার বাচ্চা, তোকে আজ আমি। মিতুর জুতো খোলা আমায় মারতে আসছে, এমন সময় পিছন থেকে এড়ে এসে মিতুর হাত ধরে নিল। মিতু, কি করছিস? পাগল হলি নাকি? তুই জানিস এই ছোট লোক আমায় অপমান করে, আমার মুখে মুখে কথা বলে। তাতে কি হয়েছে? তুই তো আর ওকে কম অপমান করিস না। একদিন ও করলো, তাতেই তুই এত রেগে গেলি? রিয়া, যা সত্যি তাই তো বললাম। তুই এই ছোট লোককে সাপোর্ট করছিস? তুই আমার বন্ধু নাকি এই ছোট লোকটার? আমি তোরই বন্ধু। চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, একদিন তোকে এই টাকা আমার পা ধরাবে, জেনে রাখিস। দেখাই যাবে। তারপর সোজা ক্লাসে যাব, এমন সময় সজীব সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কি খবর? আমার পথ ছাড়। ছাড়বো না। কি করবি কর। দেখ সজীব, রাগ উঠাস না। সজীব আমার ঘাড় ধাক্কা দিয়ে বলল, কি করবি রে তুই? হ্যাঁ কি করবি ছোট লোক কোথাকার? এবার আর থেমে থাকতে পারলাম না, হাতের মুঠ বুঝে দিলাম সজীবকে ঘুষি। তারপর মারামারি আরম্ভ। আমাদের মারামারি দেখে কলেজের সবাই চলে এলো, এমনকি মিতু এলো। সব থেকে অবাক করার বিষয় হলো, মিতু আসা মাত্রই সজীব মিতুর কাছে চলে গেল। মিতু, আমায় বাঁচাও, এই গুন্ডাটা আমায় মেরে ফেলবে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত সাহস, তুই আমার বন্ধুকে মারছিস? দেখেন, ওকে আমি কিছুই করিনি, ও আগে আমার। চুপ কর ছোট লোকের বাচ্চা। ও তোমার ইজ্জত নষ্ট করার জন্য প্ল্যান করছিল। এমন সময় আমি এটা শুনে ফেলি
আর আমি ওকে বাধা দিই। তারপর আমায় বলে, মিতুর জন্য তোর এত ফাটতাছে কেন, ও তোর কে হয়? তখন আমি বলি, মিতু আমার সব, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তারপর আমায় মারতে লাগে। কি ছোট লোক, তোর এত বড় সাহস, আমায় নষ্ট করার প্ল্যান করিস? সত্যি আমি কিছু করিনি, এসব মিথ্যে। মিথ্যা, তাই না? মিথ্যে। তোদের মতো ছোট লোকের তো চরিত্রে ঠিক নাই, তোরা যা তা করতে পারিস। দেখেন, আমায় যা বলবেন বলেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবেন না। আমার চরিত্র ভালো বলেই এখন আর প্রতিবাদ করিনি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? যত সব ছোট লোক। করলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু গরিব বলে চুপ থাকি। দেখ এবার আমি কি করি, তোকে জেলের ভাত খাওয়াবো। ক্রিমিনালের খাতায় একবার আমার নাম উঠলে আমার স্বপ্ন আর কোনোদিন সত্যি হবে না। আমি কোনোদিন আর্মি হতে পারবো না। না, এমন করবেন না প্লিজ। কেন? একটুতেই শেষ? প্লিজ আমার নামে কেস দেবেন না, তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। তাই? হ্যাঁ, আমায় মাফ করে দেন। দিতে পারি, তবে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। ইম্পসিবল। ওকে, তাহলে জেলের ভাত খা। আমি রাজি। কি আর করার, স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য মিতুর পা ধরলাম। মিতু পা ঝাটকা মেরে দূরে ফেলে দিল। ছি, আমার পা গন্ধ হয়ে গেল। এই কথা শুনে কলেজে সবাই হাসতে লাগলো। সজীব সুযোগ পেয়ে হাতে মেরে দিল। মিতু, আমায় মাফ করে দাও। আরে তুমি মাপ চাচ্ছ কেন? আমি তোমায় ভালোবাসি, এটা সবাই জেনে গেল। ঠিক কাজ করেছো। তুমিও কি আমায় ভালোবাসো? বিশ্বাস করো, তোমায় আমি রানী করে রাখবো, টাকার উপর শুয়ে রাখবো। বাসি না, তবে বাসবো। চলো ক্যান্টিনে। চলো। তারপর সজীব আর মিতু চলে গেল, আর আমি মাথা নিচু করে মাটিতে বসে আছি। হঠাৎ পেছন থেকে কে যেন আমার হাত ধরে দাঁড় করালো। উঠো। আমি নিশ্চুপ। চলো ওখানে যেয়ে বসি। হুম। আচ্ছা, তুমি মাটিতে বসে কি করছিলে? অনেক অপমানিত হয়েছি, প্লিজ আর করো না। কে অপমান করলো? আর কি হয়েছে বলো তো? কেন, তুমি ছিলে না? না, আমি তো হেড স্যারের রুমে ছিলাম। সজীব প্ল্যান করে আমায় ফাঁসিয়েছে। তারপর সব বললাম। বড়লোক বলে ওর এত অহংকার। যার টাকা আছে তার কাছে পুরো দুনিয়াটাই আছে। আমার বিশ্বাস মিতু একদিন ঠিক তার ভুলটা বুঝতে পারবে। হ্যাঁ। তুমি এত অত্যাচার সহ্য করে কেন এই কলেজে পড়ে আছো? অনেক কষ্টে টাকা জোগাড় করে এখানে অ্যাডমিশন পেয়েছি। অন্য কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো আর কিছু নেই, তাই। আমার সাথে চলো। তুমি আবার কোথায় যাবে? ও, তোমায় তো বলাই হয়নি, আমার আব্বু এই শহরের নামকরা কলেজে অ্যাডমিশন নিয়েছে, আর ওখানেই যাচ্ছি। ও, কিন্তু যেতে মন চাচ্ছে না। কেন? তোমার জন্য। আমার জন্য কেন? ওটা তুমি বুঝবে না। ও আরিয়ান, তোমায় একটা কথা বলা ছিল। হ্যাঁ, বলো না। কেমনে যে বলি, না থাক, পরে বলবো। আচ্ছা, এখন আমার বাসায় যেতে হবে। আচ্ছা, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। তুমিও। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে কাজের নাম করে বের হলাম। কিছু একটা কাজ বের করতেই হবে, যে করেই হোক। অনেক খোঁজার পর একটা ছোটখাটো কাজ পেলাম। এভাবে দিন কাটতে লাগলো। পরীক্ষার সময় হয়ে আসলো। পরীক্ষার ফি লাগবে 2000 টাকা, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আম্মুকে এসে বললাম। এত টাকা কই পাবি? সেটাই তো ভাবছি, কোত্থেকে আনবে এত টাকা? একটু বস, আমি আসছি। যে করে হোক টাকা আমার জোগাড় করতে হবে, কিন্তু কি করে? এই নে বাবা। কি আম্মু এগুলো? এতে আমার কিছু গহনা আছে, এটা বাজারে বিক্রি করলে তোর পরীক্ষার ফি বেরিয়ে আসবে। কি বলছো আম্মু? এটা আমি করতে পারবো না। কেন পারবি না? আম্মু, এটা আব্বুর স্মৃতি, এটাকে আমি কিছুতে বিক্রি করতে পারবো না। আরে পাগল, তোর আব্বু তো এখন নেই, আর তাছাড়া তুই যখন আর্মি হবি অনেক টাকা জমাবি, তখন আবার আমায় কিনে দিস। কিন্তু আম্মু। আরে কোনো কিন্তু না, আর তখন যদি আমি না থাকি তাহলে তোর বউকে দিবি, তোর বউয়ের জন্যই এটা রাখা। হ্যাঁ, আমার লক্ষ্মী আম্মু। এবার এটা বাজারে বিক্রি করে টাকা নিয়ে কলেজে যা। আচ্ছা আম্মু, আসি। তারপর আম্মুর গহনা নিয়ে বাজারে চলে আসলাম, কিন্তু আমার মন কিছুতেই মানে না।
যখনই আম্মুর আব্বুর কথা মনে হতো তখনই এটা দেখতো, আর আমি সেটাকে বিক্রি। ছি, আমি কি করছি? কিন্তু আম্মুর স্বপ্নকেও তো পূরণ করতে হবে। আবার এদিকে গহনাও। কি করি তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। দোকানদার আঙ্কেল, হ্যাঁ কিসে? এই গহনাটা আমি বন্ধক রাখতে চাই। দেখি। আমি দোকানদারের হাতে দিলাম। হ্যাঁ, কত টাকা নিতে চাও? মাত্র 2000 টাকা। আর এটা আপনার কাছে আমানত রাখলাম, আমি টাকা শোধ করে এটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর টাকা নিয়ে সেখান থেকে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সবাই এক জায়গায় বসে আছে। আমি সেদিকে চোখ না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ পিছন থেকে মৃত্যু ডাকলো। ওই ছোট লোকের বাচ্চা, জি বলেন। কি রে, পরীক্ষার ফি দিতে পারছিস? হ্যাঁ। এত টাকা তুই কোথায় পেলি? নিশ্চয় কোথাও চুরি করেছিস। মুখ সামলে কথা বলবেন। কি, তুই আমাকে ধমক দিস? আমাকে? তোর সাহস এত বড়, একজন ছোট লোক হয়ে আমাকে ধমক দিস? আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। চোরের আবার বড় বড় কথা। দেখেন, আপনারা বড় লোক, আপনারা কেন এই গরিব ছেলের সাথে লাগেন? তোকে দেখলে আমার গা জ্বলে, মাথায় রক্ত ওঠে। সামনে হাসপাতাল আছে, সেখানে গিয়ে রক্তদান করেন, তাহলে আর মাথায় রক্ত উঠবে না। আমার কথা শুনেতে মৃত্যু অবাক। আমি এমন কথা বলবো ভাবতেও পারিনি। বাবার হোটেলে বসে খেয়ে রক্ত বেশি হয়ে গেছে। তারপর আমি সোজা হেড স্যারের রুমে গেলাম। স্যার আসতে পারি? হ্যাঁ এসো। স্যার, আমার পরীক্ষার ফি। নাম বলো। তখনই কোত্থেকে যেন মৃত্যু হাজির হয়ে চিল্লাতে লাগলো। বলল, বাবা এই ছোট লোকের বাচ্চাকে পরীক্ষায় সিট দেবা না। কেন মা, কি হয়েছে? আবারও মৃত্যু বলল, ও 1 নম্বরে বাজে ছেলে, আর পরীক্ষার হলে আমাদের অনেক কিছু করার হুমকি দিছে। আমি বললাম, না স্যার, আমি এদের কিচ্ছু বলিনি, বিশ্বাস করেন। তারপর মৃত্যু সবাইকে ডাকতে লাগলো স্যারকে সব বলার জন্য। তখন আমার ক্লাসের সব ছাত্রছাত্রী এসে বলল, হ্যাঁ স্যার, ও 1 নম্বরে বাজে ছেলে, ক্লাসে সবসময় আমাদের ডিস্টার্ব করে। আরিয়ান, কি শুনছি? আমি বললাম, স্যারেরা মিথ্যে বলছে, আমি কিছু করিনি। কি বলতে চাচ্ছ? তোমার ক্লাসমেটরা তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেবে? হ্যাঁ, আমার আর কোনো কথাই বলার নেই। এই তোমার সিট ক্যান্সেল। হ্যাঁ, প্লিজ স্যার, এমন করবেন না, আমি খুব কষ্ট করে টাকা আনছি। স্যারের কথা শুনে সবাই হাসতে হাসতে বাইরে চলে গেল। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করেন, আমি আমার মায়ের গহনা বন্ধক রেখে টাকা আনছি। প্লিজ স্যার, আমার মায়ের আশাকে ভাঙবেন না প্লিজ। তোমার মায়ের আশা রাখতে ছেড় দিতে পারি, তবে এক শর্তে। সব শর্ত মানতে রাজি স্যার। তুমি একাই একটা রুমে পরীক্ষা দিবে। ওকে স্যার। আমার সাথে এসো। তারপর স্যার আমায় নিয়ে আমার ক্লাসে গেল। সবাই ভাবছে হয়তো আমার পরীক্ষা দিতে না দিয়ে কলেজ থেকে বের করে দেবে, তাই সবাই খুব খুশি। সবাই মন দিয়ে, আরিয়ানকে আমি ছিট দিয়েছি, তবে 2টা শর্তে। তখন মিতু দাঁড়িয়ে গেল। বাবা, এ কি বলছো? হ্যাঁ মা, ঠিকই বলেছি। প্রথম শর্ত হলো সে একাই একটা রুমে পরীক্ষা দেবে, আর দ্বিতীয় হলো সে যদি আমার মেয়ে মিতুর চেয়ে বেশি নম্বর না উঠাতে পারে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, আর যদি পারে তাহলে প্রথম পুরস্কার আরিয়ানের হাতে দেওয়া হবে। আরিয়ান, তুমি কি রাজি? স্যার, আমি ফার্স্ট হতে চাই না, শুধু আমি পরীক্ষা দিতে চাই। না, তোমার ফার্স্ট হতে হবে, নয়তো তোমার খাতা বাদ দেওয়া হবে। আমি রাজি স্যার। তারপর ক্লাস শেষ করে বাসায় আসতে লাগলাম। তখনই মিতু পথ আটকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর এত সাহসের প্রশংসা করতে হচ্ছে? তুই আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছিস? এটা আমার মায়ের আশা, এটা আমার ছোটবেলার স্বপ্ন, এটা আমার লাইফ, এসবের সাথে যুক্ত, তাই এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আরে আমি তো না পড়েই ফার্স্ট হয়ে যাব। যার কাজ যেমন সে ফল পাবে তেমন। আমিও দেখব তুই কেমনে ফার্স্ট হস। আমি তো ইনশাল্লাহ ফার্স্ট হব, কারণ আমার মায়ের তো আমার সাথে আছে। দেখাই যাক। তারপর বাসায় চলে আসলাম। আম্মু। বল। আম্মু আজ কলেজে, তারপর সব বললাম। আমি জানি তুই পারবি, ওই অহংকারী মেয়ের অহংকার মাটির সাথে মিশে দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করো। আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। হ্যাঁ চলো, খেতে দাও তো। যা, হাত মুখ ধুয়ে গোসল করে নে। ওকে। তারপর গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজ শেষে সোজা বাসায় চলে এলাম, কারণ সামনে পরীক্ষা।
মন দিয়ে পড়তে হবে। বাসায় এসে হাত মুখ দিয়ে পড়তে বসলাম। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। পরীক্ষার সময়ও ঘনিয়ে আসলো। কালকে থেকে পরীক্ষা, আর আমি আজ পড়তেছি। বাবা আরিয়ান, বলো আম্মু। একটু খেয়ে যা। পরে খাচ্ছি। আমার ঘুম পাচ্ছে, খেয়ে নে তো। তুমি ওখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। খেয়ে নিবি কিন্তু। ঠিক আছে। তারপর আবার মন দিয়ে পড়তে লাগলাম। পড়ার চিন্তায় খাবার কথা বলেই গেছি। পড়তে পড়তে রাত 2টা বেজে গেল। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মোবাইলে বেশি চার্জও নেই, সেই জন্য মোমবাতি খুঁজতে লাগলাম, কিন্তু একটাও পেলাম না। কালকে আমার পরীক্ষা, এজন্য অনেক কিছু পড়তে বাকি আছে। এই সময় বাইরে গেলে হয়তো দোকান খোলা থাকবে। হ্যাঁ, রহিম চাচার দোকান সারা রাত খোলা থাকে। মোবাইলে আলো জ্বালিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতেছি আর মনে মনে পড়াগুলো রিভাইজ করতেছি। এমন সময় পিছন থেকে আমার মাথায় সজোরে কে যেন আঘাত করলো। আঘাতটা বেশ জোরেই ছিল, সেজন্য আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি মাথা ধরে বসে পড়লাম, আর চোখটা যেন ঘোলা ঘোলা দেখাচ্ছে। আবারও পিছন থেকে বাড়ি মারলো। এবার আমি মাটিতে পড়ে গেলাম। আমি আবারও কষ্ট করে দাঁড়ালাম। কে আপনারা? আর এভাবে আমায় মারছেন কেন? কেউ কোনো কথা বললো না। আবারও মাথায় বাড়ি। তারপর আচ্ছা মতো ওরা আমায় কেলিয়ে চলে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে। এ কি, আমার এখনো অনেকগুলো পড়তে বাকি আছে, পড়তে হবে তো। আমি উঠতে চাইলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। আরে কি করেছিস? দোস্ত তুই এখানে? আর আমায় এখানে কে আনলো? আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার পাশে কে যেন পড়ে আছে। আমি ভালো করে দেখি তো দেখলাম তুই। ও, তার মানে তুই আনছিস? কিন্তু তোরে মারলোটাকে? জানি না, তবে আমি যখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, তখন তারা কোনো ম্যাডামের সাথে কথা বলছিল। তার মানে মেয়ে? তোর মেয়ের শত্রু? আরে এটা অন্য কোনো কেস না, এটা কলেজ কেস। মানে? মানে হলো, আমার মেয়ে শত্রু বলতে একটাই, আর সেটা হলো মিতু। কিন্তু ও তোকে কেন মারতে চাইবে? কালকে আমাদের পরীক্ষা, আর মিতুর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে। তারপর সব বললাম। তার মানে মেয়ে তো চায় না যে তুই পরীক্ষা দিস। আর এই জন্যে পরীক্ষাটাতে আক্রমণ করিয়েছে। এ মেয়ে আস্তে আস্তে বেড়েই চলেছে। বড় লোক হলে যা হয়। আজ থেকে তুই আমার সাথে থাকবি। পাগল নাকি? আম্মা একলাই বাসাতে থাকতে পারে নাকি? তাহলে কি করতে চাচ্ছিস? কিচ্ছু না, কিন্তু আমার মাথাটা প্রচুর ব্যথা করে। মাথায় বেশি আঘাত লেগেছে। রনি, রনি আমার মাথা। আহ! আরিয়ান, তুই ঠিক আছিস তো? বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে রে। ডাক্তার, ডাক্তার! সাথে সাথে ডক্টর এসে আমায় ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি আম্মু আর রনি বসে আছে। আম্মু। বাবা, কেমন আছিস? আর আম্মু, আমি একদম ঠিক আছি, কাঁদছো কেন? তোর কিছু হলে আমি কেমনে থাকবো বাবা? আমার কিছু হবে না। দোস্ত থাক, আমার ডিউটির সময় হয়ে গেছে। আরে আজ তো আমার পরীক্ষা। ডাক্তার তোকে উঠিতে বারণ করেছে। পরীক্ষা আমার দিতেই হবে। কিন্তু তোর শরীর? বললাম তো, আমার কিচ্ছু হয়নি। বাবা, কাল রাত থেকে কিচ্ছু খাসনি, কিছু খেয়ে যা। আম্মু, সময় নেই, পরে খাবো। রনি, বল। আমায় একটু কলেজে পৌঁছে দিবি? চল। আম্মু, আমি গেলাম, দোয়া করো। তারপর রনির সাথে বের হলাম। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ, এই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছি। রনি শার্ট খুলে আমায় দিল। এটা পরে নে। ধন্যবাদ বন্ধু, বাই। সাবধানে যাস। ওকে। পরীক্ষার ঘন্টা বেজে গেল। আমি দৌড়ে হেড স্যারের কাছে গেলাম। আপনারা হয়তো ভাবছেন, বোর্ড পরীক্ষা কলেজে কেন? আসলে আমাদের কলেজেই বোর্ড। তারপর সোজা স্যারের কাছে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসো। আর তোমার মাথায় ব্যান্ডেজ কেন? স্যার, ওসব পরে শোনেন, আগে পরীক্ষার ব্যবস্থা করেন। ওকে। ধন্যবাদ স্যার। তারপর স্যার 3জন স্যারকে ডাকলো, আর আমার সাথে একটা আলাদা রুমে পাঠালো। আমি খাতা পাওয়া মাত্র লেখা শুরু করলাম। যাক, প্রথম পরীক্ষা ভালো মতোই হলো। পরীক্ষার সময় শেষ। আরিয়ান, এবার বলো কি হয়েছে তোমার? আসলে স্যার, একজন চায় না আমি পরীক্ষা দেই আর ফার্স্ট হই, এই জন্য এই অবস্থা। কে সেটা? শুধু নাম বলো। নিশ্চয়ই আমার মেয়ে মিতু। আরে স্যার না, আপনার মেয়ে তো খুব ভালো। তাহলে বলো। স্যার, স্যারের না এসব কথা। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি গেলাম। আর একটা কথা। বলো। আমি পরীক্ষা দিছি, এটা কাউকে বলবেন না প্লিজ।
কিন্তু কেন? প্লিজ স্যার, এতটুকু করেন প্লিজ। ওকে, নো প্রবলেম। স্যার, কলেজে কি কেউ আছে? না না, সবাই চলে গেছে। থাকেন স্যার, আমি গেলাম। হুম। তারপর কলেজ থেকে বের হলাম, কিন্তু মাথাটা আবার কেমন যেন করতে লাগলো। মনে হচ্ছে মাটি ঢেউ ঢেউ হয়ে গেছে, সেজন্য হাঁটতে সমস্যা হচ্ছে। তাই একটা দোকানে বসে পড়লাম। তখনই রনি এসে হাজির। ওই, তুই একা একা কেন আসতে গেলি? আরে পেরে যেতাম। কত পারলি আমার জানা আছে, এবার আমার কল ধর। তারপর রনি গাড়িতে করে বাসায় চলে আসলাম। কেমন পরীক্ষা হলো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। আরিয়ান, চলে এসেছিস বাবা? হ্যাঁ আম্মু বলো। চল খাবার খেয়ে নে। রনি চল। আরে তোরা খা, আমি খেয়ে আসলাম। রনি। ওকে, চল চল। তারপর তিনজন মিলে খাবার খেলাম। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। শরীরটা ভালো নেই, সেজন্য কাজে না গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর এভাবে আমার পরীক্ষা শেষ হলো। কিন্তু কেউ জানে না যে আমি পরীক্ষা দিতেছি, শুধু মিতুর বাবা আর বাকি 3টা স্যার। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আম্মু আজকে রেজাল্ট দেবে। বাবা, দোয়া করো আম্মু। মায়ের দোয়া সন্তানের সব থেকে কাছে থাকে। হ্যাঁ আমি গেলাম। আম্মু আমার মাথায় নেড়ে বলল ঠিক আছে। তারপর চলে গেলাম কলেজে। বাইরে থেকে দেখলাম কলেজে সবাই পৌঁছে গেছে, কিন্তু মিতু কোথায়? ভালো করে দেখলাম মিতু তার বন্ধুদের নিয়ে মজা করতেছে। সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চ, আর মঞ্চের সামনে টেবিল চেয়ার দেয়া আছে। আমি গিয়ে সবার শেষে বসলাম আর স্যারের বক্তব্য শুনতে লাগলাম। হঠাৎই মিতুর কণ্ঠ পেলাম। কিরে ছোট লোক, টিসি দিতে আসছিস? হুম। বলছিলাম না আমার সাথে চ্যালেঞ্জ ধরিস না, পারবি না। হ্যাঁ। আজ থেকে এই কলেজে যেন তোকে আর না দেখি। হুম। যদি দেখতে পাই তোকে খুন করব। জীবন দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তাকে ছাড়া আর কাউকে ভয় পাই না। বাবা বাবা, এখনো তোর মুখ দিয়ে ডায়লগ বের হচ্ছে? এটা ডায়লগ না, এটা সত্যি। তোর কিন্তু কি কি করবেন? মারবেন? অপমান করবেন? করেন। স্যার বক্তব্য দিচ্ছিল, এমন সময় মিতু দাঁড়িয়ে বলল, স্যার, এই ছোট লোকটা আমার সাথে খারাপ খারাপ কথা বলতেছে আর গায়েও হাত দিচ্ছে। এই যে মিস, এটা করে আমার না, আপনারও সম্মান নষ্ট হলো। দেখেন আমার হাত ধরে টানে। আরিয়ান বাবা, এদিকে আসো। মিতুর বাবার মুখে এমন ডাক শুনে তো শক খেয়ে গেল। তারপর স্যার বলল, মিতু, তুমি আরিয়ানকে অপমান করতে চাইছো তাই না? না, ও যা করেছে তাই বলছি। ও একটা গুন্ডা বদমাস। তাহলে সত্যটা নিজের চোখে দেখে আবারও দেখো। এই, কে আছো? ক্যামেরার ফুটেজটা খুব সুন্দর করে দেখাও। তারপর বড় পর্দায় ওই ফুটেজটা খুব বড় করে দেখালো, আর সবাই দেখে তো অবাক। মৃত্যুতে একদম তেলে বেগুনে জ্বলছে। দেখো, এখানে কে অপমানিত হলো, তুমি নাকি আরিয়ান? মিতু, নিজেকে নিয়ে এত অহংকার করো না। মৃত্যু শুধু বেগুনের মতো ফুলতেছে। তাহলে এবার আসল কোথায় আসা যাক। সবাই একদম নিশ্চুপ। কার কথা বলবে স্যার? কে হবে ফার্স্ট? সব থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে, কার কথা বলে। স্যার শুধু মৃত্যুর দিকে তাকাচ্ছে। আমার হার্টবিট বেড়ে গেল। কি সবাই অবাক হলে এখন? হ্যাঁ, এখন আরো অবাক হবে, কারণ আমাদের কলেজে প্রথম হয়েছে আরিয়ান। আমার নামটা শোনা মাত্র আমার গা শিউরে উঠল। আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি মৃত্যুর দিকে তাকিয়ে দেখি মৃত্যু একদম লাল টমেটো হয়ে গেছে। আরিয়ান, তুমি আমাদের কাছে আসো। আমি উঠে যেতে লাগলাম, তখনই মৃত্যু, এই ছোট লোকের বাচ্চা, কেমন করে করলি এটা? নিশ্চয় নকল করেছিস। মুখ সামলে কথা বলবেন। কি আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া। মিতু, কি হচ্ছে কি? হ্যাঁ, বাপি তুমি চুপ করো। এই ছোট লোক, বল কি করে করছিস? মন দিয়ে পড়াশোনা করেই করেছি, নাকি আপনার মতো কাউকে আহত করে করব নাকি? কি বললি তুই? কি বললি? আমি তোকে আহত করছি? আমি কখনো বলিনি যে আপনি আমায় আহত করেছেন। আমি শুধু বলছি কাউকে আহত করে। তার মানে এটা পরিষ্কার, আপনি আমায় আহত করেছেন। এই ছোট লোক, কি বলতে চাস তুই? দেখেন, এখানে অনেক লোকজন আছে। আমি প্র্যাকটিক্যালি দেখাতে গেলে আপনারই মান যাবে, আমার না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কোনো বাড়াবাড়ি করিনি। এই মিতু, এই কি হচ্ছে? ওকে আসতে দাও।
না দেব না। ও কি করে করলো এসব? আবার এটা নয় তো যে ছোট লোকের বাচ্চাটাকে ফাস্ট করানোর জন্য তুমি টাকা খেয়েছো? মিতু। তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারিস? হ্যাঁ মারি। আরেকবার কোনো স্যারকে নিয়ে বাজে কথা বললে আমি আবারও কি হাল করি। উনি আপনার বাবা হন, আর মেয়ে হয়ে বাবার সম্পর্কে এমন বাজে কথা বলতে লজ্জা করে না? তোর সাহস কি করে হয় আমাদের ফ্যামিলির মধ্যে নাক গলানোর? ও সরি, আপনি তো আবার না থাক। সজীব, বসে বসে কি দেখছো? এই ছোট লোকের বাচ্চাটাকে শিক্ষা দাও। আপনার এই লোভী সজীব আমার কিচ্ছু করতে পারবে না। মিতু, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, আজকের অপমানের প্রতিশোধ আমি নেব। তোকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। তারপর সে চোখ রাঙিয়ে চলে গেল। আমি স্যারের কাছে গেলাম। আমার আমার মেয়ের কথায় রাগ করো না বাবা। আরে স্যার কি বলছেন? সোজা হয়ে দাঁড়াও আর তোমার উপহার নাও। তারপর সব স্যার মিলে আমার হাতে ছোট্ট একটা উপহার তুলে দিল। দেখতে যতই ছোট হোক না কেন আমার কাছে অনেক বড়। তোমার জন্য দোয়া রইল বাবা, এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। তারপর আমি প্রাইজ নিয়ে দৌড় দিলাম বাসার দিকে। আজ আমার আনন্দে বুকটা ভরে গেল। আজ আমি আমার মায়ের স্বপ্নের এক অংশ পূরণ করতে পারলাম। মনের খুশিতে গাড়িও লাগলো না, দৌড়ে বাসায় চলে আসলাম। আর খুশি মুখ নিয়ে দরজার সামনে এসে আমার মন ভরা দুঃখ পেলাম। দরজায় তালা লাগানো। আম্মু তো কোনোদিন কোথাও যায় না, তাহলে আজ কোথাও গেল? কোনো বিপদ হয়নি তো? ছি ছি, কি ভাবছি আমি এসব? আম্মুর আবার কিসের বিপদ হবে? তারপর আমি পাশের বাসায় গেলাম, কিন্তু সেখানেও তালা ঝুলতেছে। আবারও তার পরের বাসায় গেলাম। আন্টি, আন্টি। কে? আমি আরিয়ান। ও আরিয়ান বাবা, কি খবর? আমার আম্মুকে কি দেখেছেন? তোমার আম্মু তো নাই। কোথায় গেছে বলতে পারবেন? তোমার মা তো অ্যাক্সিডেন্ট করছে, তাই সবাই ওরে নিয়ে হাসপাতালে গেছে। কি? কথাটা শোনা মাত্রই আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন? হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে চলে যাও। আমি দেরি করলাম না, সোজা দৌড় দিলাম হাসপাতালে। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। আমার আম্মু আমার পৃথিবী, আম্মুকে ছাড়া আমি কেমনে বাঁচবো? এসব ভাবছি আর দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মাথায় একটু আঘাত পেলাম। চোখ খুলে দেখি এটা রনি। আরিয়ান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। এমন পাগলের মতো কথাই যাস। আমার সব শেষ রে বন্ধু, আমার আর কেউ রইল না। কি হয়েছে বলবি তো? আমার আম্মু। আম্মু। কি হয়েছে আন্টির? তাড়াতাড়ি হাসপাতালে চল। গাড়িতে উঠ। তারপর অনেক গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দৌড় দিলাম। ভেতরে যেতে দেখলাম আমার চাচা চাচি দাঁড়িয়ে আছে। আম্মু কই চাচা? তোর মাকে ভিতরে নিয়ে গেছে। কেমন আছে? সেটা ডাক্তার এলে বলতে পারবে। আমার মাথা ঘুরতে লাগলো। আরিয়ান, নিজেকে সামলা ভাই, কিছু হবে না, আন্টি আবার ঠিক হয়ে যাবে। আমার চোখের পানি আটকালো না। ছোটবেলায় যখন আমার আব্বু মারা যায় তখন থেকেই বাবা মায়ের আদর স্নেহ আমার আম্মুই আমাকে দিয়ে বড় করেছেন। আমার মাকে আমি খুব ভালোবাসি। তখনই ডক্টর বের হলো। ডক্টর সাহেব, আমার আম্মু কেমন আছেন? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, অপারেশন না করালে বাঁচানো যাবে না। না প্লিজ ডাক্তার, যে করে হোক আমার আম্মুকে বাঁচান। অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা? কিন্তু ডাক্তার আমাদের কাছে তো টাকা তো নেই। হ্যাঁ, হাতে বেশি সময় নেই, আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে যদি আপনার টাকা জমা দিতে পারেন তাহলে আমরা রোগীকে বাঁচাতে পারবো, নয়তো না, আমার আম্মুর আমি কিছু হতে দেব না। তাহলে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আমি টাকা আনবো। আমার কাছেও তো এত টাকা নেই, আর আমি 2 মাসের অগ্রিম বেতন নিয়ে ফেলেছি। এখন টাকা চাইলে আর দিবে না। আমার বাড়ি বেচলেও এত টাকা আমি পাবো না। যেখানে কাজ করি সেখানে চলে গেলাম। স্যার। কি রে, আজ এত তাড়াতাড়ি যে? স্যার, আমার কিছু টাকা লাগবে। হো, এই কথা? তা কাজে আয়, 500 টাকা দিবনে। স্যার, এটা দিয়ে আমার হবে না, আমার 3 লক্ষ টাকা লাগবে। পাগল নাকি রে? আমি এত টাকা কই পাবো? তা এত টাকা দিয়ে কি করবি তুই? মদ খাবি নাকি? না স্যার, আমার মা হাসপাতালে, অপারেশন না করালে বাঁচানো যাবে না।
আর অপারেশন করাতে 3 লক্ষ লাগবে। প্লিজ স্যার, আমার মাকে বাঁচান। কিন্তু আমি এত টাকা কই পাবো? তুই জানিস তো এই দোকানের উপর দিয়ে আমার সব চলে। প্লিজ স্যার, আমি আপনার টাকা শোধ করে দেব। বোঝার চেষ্টা কর। কি আর করার, খালি হাতে ফিরে এলাম। এভাবে আরও কয়েক জায়গায় গেলাম, কিন্তু কোনো কাজ হলো না। তবুও হাল ছাড়লাম না। 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু একটা টাকাও জোগাড় করতে পারলাম না। এদিকে রনি ও তার বন্ধু তার স্যারদের কাছে ফোন করলো, কিন্তু কোনো কিছুতে কাজ হলো না। আমি মন খারাপ করে ফিরে যাচ্ছি, এমন সময় মৃত্যু ডাকলো। ওই ছোট লোক, শোন। হ্যাঁ বলুন। তুই একটু সুযোগ পেয়ে আমাকে ওইভাবে অপমান করলি। প্লিজ এসব এখন বাদ দেন, মন আমার ভালো নেই। কেন রে ছোট লোক? আমার আম্মু হাসপাতালে। ও, আপনারা তো অনেক বড় লোক, অনেক টাকা আছে। এই সামান্য কিছু টাকা দিয়ে আমার আম্মুকে বাঁচান প্লিজ। তুই ভাবলি কি করে যে তোকে আমি টাকা দেব? প্লিজ আপনার পা ধরছি, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। সত্যি তো? হ্যাঁ। আমি তোকে 2 লক্ষ টাকা দেব, তার বদলে তুই আমার গোলাম হয়ে থাকবি 1 বছর। পারবো না। তখনই রনির ফোন আসলো। বল। তুই কোথায়? টাকার ব্যবস্থা করতেছি। কিছু পেলি? না রে। দোস্ত জলদি কর, আর মাত্র 30 মিনিট বাকি। বলিস কি? হ্যাঁ ভাই, আর 20 মিনিট পর হলে আর ডাক্তার অপারেশন করবে না। তুই দাঁড়া, আমি দেখছি। ফোন কাটলাম, দেখি মৃত্যু চলে যাচ্ছে। এই যে শোনেন। বল। আমি রাজি, তবে প্লিজ 10 মিনিটের মধ্যে টাকা পৌঁছে দেন। পৌঁছে যাবে। কোন হাসপাতালে আছে? সরকারি। ওকে, আমি বিকাশে দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি। হয়ে গেছে? একটু পর রনি ফোন করলো। বন্ধু, টাকা নাকি জমা হয়েছে, তুই করলি? হ্যাঁ, আম্মুর খেয়াল রাখিস। তুই কোথায়? আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। মানে? পরে বলবো। ওকে। তারপর ফোন কেটে দিয়ে মৃত্যুর হাত ধরে বললাম, ধন্যবাদ মৃত্যু। ছোট লোক, তো সাহস কত আমার শরীরে হাত দিস? সরি মৃত্যু। আবার আমায় নাম ধরে ডাকিস? আমায় ম্যাডাম বলবি। ঠিক আছে ম্যাডাম। এবার চল আমার সাথে। কোথায়? ম্যাডামকে জিজ্ঞেস করার সাহস হয় কি করে তোর? সরি ম্যাডাম। চল, গাড়ি ড্রাইভ করে আমায় শপিংয়ে নিয়ে চল। ওকে ম্যাডাম। তারপর গাড়ি চালিয়ে মৃত্যুকে শপিং মলে নিয়ে আসলাম। কি রে ছোট লোক, দামি গাড়িতে চড়ে কি নামতে মন চায় না তোর আমার সাথে? ওকে ম্যাডাম। তারপর আমি মৃত্যুর পেছন পেছন ভেতরে গেলাম। বিশাল মল। মৃত্যু একটা শার্টের দোকানে নিয়ে গেল, আরেকটা শার্ট নিল। এইদিকে আয়। জি বলেন ম্যাডাম। কাল থেকে এটা পরে তুই আসবি। আমি শার্টটা বের করে দেখি ড্রাইভারের ড্রেস। তারপর সেখান থেকে মৃত্যু কিনে তার বাসায় গেলাম। ম্যাডাম, আপনার বাসা আমি তো চিনি না। সোজা চল। ওকে। তারপর চলে এলাম। বাড়িটা বেশ বড় আর সুন্দর। আমি গাড়ি থেকে নেমে মৃত্যুকে নামিয়ে দিলাম। এখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। ওকে ম্যাডাম। তারপর মৃত্যু ভেতরে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আম্মুর কথা মনে হলো, তাই আমি রনির কাছে ফোন দিলাম। দোস্ত তুই কোথায়? তোকে বললাম না আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। আন্টির জ্ঞান ফিরেছে। কেমন আছে আম্মু? ভালো, কিন্তু তোকে দেখতে চাচ্ছে। আমি যাব, কিন্তু দেরি হবে। তাড়াতাড়ি চলে আসিস। ওকে। তখনই মৃত্যু এসে, এখানে কি তোকে ফোনে আলাপ করার জন্য ডাকা হয়েছে? সরি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, চল। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে আমার মন চায়। হাজব ক্যারেক্টার। আমি তো নিয়ে যাব, তাহলে আমায় তো বলতে হবে। কি মায়ের পাল্লায় পড়ছি। সারাদিন মৃত্যুকে নিয়ে ঘুরে রাতে বাসায় ফিরলাম। আম্মু তো হাসপাতালে আছে, সেজন্য হাসপাতালে চলে গেলাম। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলি? কাজে গিয়েছিলাম আম্মু। আমার থেকে তোর কাজ বেশি ইম্পর্টেন্ট? আরে আম্মু কি বলছে এসব? তুই আমার ছেলে হয়েও আমি অসুস্থ হওয়ার একটু সময় আমার কাছে বসলি না, আর রনি আমার ছেলে না হয়েও সব সময় আমার পাশেই আছে। আরে আম্মু আসলে হয়েছে, থাম, যা তুই কাজ কর গিয়ে। আন্টি, ও আজ না গেলে আপনার অপারেশন হতো না। তারিয়ান, একটু বাইরে আই তো। বাইরে আসলাম। বল। সত্যি করে বল, এত টাকা কই পেলি?
আমি নিশ্চুপ। কি হলো বল, কোনো অন্যায় করেছিস নাকি? রনি, তোর কি আমার উপর একটু বিশ্বাস নেই? আছে রে, অনেক আছে। তাহলে এমন কথা কেন বলিস? তো বল। আচ্ছা ঠিক আছে। তারপর তাকে সব বললাম। কি বলছিস? হ্যাঁ, এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। রনি আমায় জড়িয়ে ধরলো। সরি দোস্ত, আমি তোকে কি ভেবেছিলাম। এটা জেনে রাখিস, তোর বন্ধু কোনোদিন অন্যায় করেনি আর কোনোদিন করবেও না। তোর জন্য সুখবর আছে। কি সেটা? আমি সাকুলার ছাড়ছে। সত্যি? সত্যি। কদিন ছাড়লো? কালকে ছাড়ছে। আমি তখনই ফোন বেজে উঠলো। হ্যালো। ওকে ম্যাডাম। কি বললো তোর ম্যাডাম? কালকে অফিসে যেতে হবে। ও, আমার ফর্ম পূরণ করা হলো না। তুই থাকবি না তো কি হয়েছে, আমি তো আছি। ধন্যবাদ রে। অনেক রাত হলো, শুয়ে পড়, আমাকে একটু অফিস যেতে হবে। ওকে। তারপর আমি আম্মুর বেডের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নার্সের ডাকে ঘুম ছুটলো। উঠে ফ্রেশ হয়ে বাজার থেকে কিছু এনে আম্মুকে খাওয়ালাম। আম্মু তুমি থাকো, আমায় কাজে যেতে হবে। কি কাজ বাবা? ড্রাইভার। দেখে শুনে গাড়ি চালাবি। ঠিক আছে আম্মু। তারপর আমি মৃত্যুর দেওয়া ড্রেস পরে চলে গেলাম। এই ছোট লোকের বাচ্চা, এত দেরি হয় কেন? সরি ম্যাডাম, আর হবে না। চল। আমি মৃত্যুর পেছন পেছন যেতে লাগলাম। মৃত্যুর বাসার দরজার সামনে গিয়ে, তোকে ভিতরে আসতে কে বলছে? সরি ম্যাডাম। ড্রাইভারের মতো থাকবি। ওকে ম্যাডাম। তারপর মৃত্যু ভিতরে গিয়ে তৈরি হয়ে আসলো। সোজা অফিসে চল। তারপর অফিসে চলে গেলাম। মৃত্যু ভেতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে গাড়ির উপর বসে থেকে গল্প লিখতেছি। তখনই দেখলাম সজীব আসলো। আমার একটু খটকা লাগলো। সজীব মৃত্যুর অফিসে কেন? হয়তোবা মৃত্যুর সাথে দেখা করতে আসছে। এটা ভেবে আর মাথা ঘামালাম না। আবারও নিজের কাজ করতে লাগলাম। অনেকক্ষণ পর মৃত্যুর সাথে তার বাবা মানে আমার স্যার আসলো। আরে আরিয়ান, তুমি? জি স্যার। বাপি, খুব অবাক হলে তাই না? হ্যাঁ। আমি সেদিন বলেছিলাম ওই ছোট লোককে আমার গোলাম বানাবো, আর আমি আজ ওকে আমার ড্রাইভার বানিয়েছি। মিতু, এতটা অহংকার কিন্তু ভালো না। আরে স্যার চলেন তো। হ্যাঁ চলো। তারপর মৃত্যু আর স্যার গাড়িতে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। অর্ধেক রাস্তা আসার পর স্যারের ফোন বাজতে লাগলো। হ্যালো, কে? ওপাশের কথা শোনা যাচ্ছিল না। কি? এই কে আপনি, আর কি চান? হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। বাপি, কার ফোন ছিল? জানি না, আননোন নম্বর। কি বলছিল? আমাদের আমাদের আজকের গোপন মিটিং এর বিষয়ে সব জানতে পারছে, আর বলল ও নাকি আমাদের আমাদের ফকির করে ছাড়বে। নিশ্চয়ই এটা ওই ছোট লোকের কাজ। মিতু, কি বলছো কি? হে, কেন করবে? এদের মতো ফকিররা টাকার জন্য সবকিছুই করতে পারে। দেখুন ম্যাডাম, আপনি অযথাই আমার উপর সন্দেহ করতেছেন। চুপ কর ছোট লোক। মিতু 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 যদি এ করেই থাকে, তাহলে সে তো আর ভিতরে যায়নি, সে তো বাইরে ছিল। তাহলে আমার মিটিং এর কথা জানলো কি করে? বাপি, তুমি এই ছোট লোকের সাপোর্ট কেন করো? দেখো মা, সবাই মানুষ, বড় লোক বা গরিব কোনো পার্থক্য হয় না। তুমি সব সময় এই ছোট লোকের সাপোর্ট করো। একদিন ঠিকই বুঝবি তুই কত বড় জিনিসকে অবহেলা করছিস। তুমি কি বলতে চাচ্ছ? আমি অবুঝ? না, সেটা না। ম্যাডাম বাসায় এসে গেছি। মিতু মা, তুই বাসায় যা, আমার কিছু কাজ আছে, আমি আসছি। ওকে বাপি। স্যার কোথায় যাবেন? সোজা সামনে চলো। স্যার ওদিকে তো জঙ্গল। হ্যাঁ চলো বলছি। ওকে। তারপর আমি স্যারকে নিয়ে গন্তব্যে পৌঁছালাম। শোনো, অনেকদিন আগে থেকে আমাদের কোম্পানির ওপর কারো নজর পড়েছে। ও। আমাদের কোম্পানি নাম্বার 1-এ আছে, তাই সকলের নজর। কিন্তু কোম্পানির জন্য আমার চিন্তা নেই, চিন্তা হলো আমার মা মরা মেয়েকে নিয়ে। কেন? কারণ তারা দুটোর উপরেই নজর। হঠাৎই পাতা নড়ার আওয়াজ পেলাম। আমি ভালো করে খেয়াল করলাম। হ্যাঁ, আবারও আওয়াজ পেলাম। আরিয়ান, কি হলো? চুপ করেন স্যার, গাড়িতে গিয়ে বসেন। কিন্তু কেন? স্যার এখানে বিপদ, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেন। ওকে। তখন এই চারপাশ থেকে অনেক লোক বের হলো। সবার মুখে মুখোশ আর হাতে হাতিয়ার। আমি লড়াই করতে গেলে স্যারের ক্ষতি হতে পারে, সেজন্য গাড়িতে বসিয়ে দিলাম টান।
আমার পেছন পেছন ওরাও 4টা গাড়ি নিয়ে এলো, টানের ওপর টান। না, এভাবে ওদের পিছু ছাড়ানো যাবে না। আমি পকেট থেকে মোবাইল বের করে রনির কাছে ফোন দিলাম, লাউড স্পিকারে দিয়েই সিটে রেখে দিলাম। হ্যাঁ দোস্ত বল। কোথায় আছিস? 4 মাথার মোড়ে। তুই জঙ্গলের রাস্তা ধরে চলে আয়। কিন্তু কেন? আমি বিপদে পড়েছি, তাড়াতাড়ি আয়। ওকে। ফোন কেটে দিলাম। কে এটা? আমার বন্ধু। এ সময় তোমার বন্ধু কি করবে? আমার বন্ধু পুলিশ অফিসার। ও। আসতেই পিছনের গুন্ডারা এগিয়ে আসতে লাগলো, আর সামনে আমার পেয়ারা বন্ধু হাজির। আমি গাড়ি ব্রেক করলাম। কি হয়েছে? ওরা আমাদের আক্রমণ করছে। পুলিশকে দেখে ওরা গাড়ির পিছনে ঘুরিয়ে নিল আর চলেও গেল। ধন্যবাদ বন্ধু। ওরা কারা? আর তোর উপর কেন আক্রমণ করেছে? আমার উপর না, স্যারের উপর আক্রমণ করছে। কিন্তু ওরা কারা? স্যারের দুশমন। ও আচ্ছা থাক, আমি স্যারকে বাসায় নিয়ে যাব। ওকে যা। তারপর আমি স্যারকে নিয়ে মিত্রর বাসায় চলে আসলাম। আরিয়ান, তুমি আমার সাথে উপরে আসো। না স্যার, ম্যাডাম দেখলে বকবে। আমি আসতে বলেছি, আসো। ওকে স্যার। আমি ভেতরে চলে গেলাম, তখনই রাক্ষসীটা হাজির। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বাসার ভেতরে ঢুকিস? আসলে ম্যাডাম, সামান্য একটা ড্রাইভার হয়ে তুই আমার বাসার ভেতরে চলে আসলি। মিতু, ওকে আমি আসতে বলেছি। কেন বাপি এসব ফকিরের ঘরের ছেলেদের এখানে আসতে বললে? যদি কোনো ভাইরাস পার হয়ে যায় তাহলে? চুপ করো, আমার কাজের জন্য ওকে ডেকেছি। কিন্তু বাপি। যেখানে যাচ্ছ যাও। ওকে ছোট লোক, তোকে পরে দেখে নিব। আরিয়ান, চলে এসো, কাম ফাস্ট। তারপর স্যার আমায় নিয়ে ছাদে গেল। স্যার, আমায় এখানে কেন আনলেন? তুমি আমার দজ্জাল মেয়ে ড্রাইভার কেমনে হলে? আমার আম্মু। তারপর তাকে সব খুলে বললাম। হয়ে যখন গেছো তখন কি আর করার। আচ্ছা স্যার, ওরা কারা আর আপনাকে কেন মারতে চায়? ওরা কারা সেটা আমিও জানি না। মানে? হ্যাঁ, আগে শুধু ধমকি দিত, আর এখন ধমকির সাথে আক্রমণও। তার মানে আজ প্রথম আক্রমণ? কিন্তু একটা কথা বুঝতে পারতেছি না। কি কথা স্যার? অন্য গুন্ডারা আমায় হুমকি দিত, সাথে সাথে আমার মেয়েকে নেওয়ার কথাও বলতো, কিন্তু এ তো আলাদা। অন্য কোনটা মানে? আপনাদের আরো আক্রমণ হয়েছে? হ্যাঁ, এর আগে একজন মিতুকে মারার হুমকি দিত। আমি যদি 3 লক্ষ টাকা ওকে না দিই তাহলে ও আমার মেয়েকে মেরে দেবে। আমার কাছে আমার মেয়ের থেকে বড় কিছু না, সেই জন্য টাকা দিয়ে তাকে বিদায় করছে। তার মানে এখনকার ব্ল্যাকমেলার আপনার মেয়েকে পটিয়ে? আমার সন্দেহ হলো এটা সজীব না তো? কি হলো, কি ভাবছো? কিছু না স্যার, আপনি চুপ করে থাকবেন, কথা বলবেন না। কিন্তু কেন? এক্ষুনি বুঝতে পারবেন। আমি সজীবের কাছে ফোন দিলাম। হ্যালো। কি রে ছোট লোকের বাচ্চা, কেমন আছেন আপনি? কি ব্যাপার বলতো? আমি আপনি তো একই, মানে একজনের কাছ থেকেই তো প্রতিশোধ নিতে চাই। এই ছোট লোকের বাচ্চা, কি বলবে সোজা সাপটা বল। আরে বস, আপনি যে সম্পত্তি হাতানোর জন্য অভিনয় করছেন তার সাথে আমারও তো শত্রুতা। তো কি বলতে চাস? আমরা দুজন এক হয়ে যদি তাকে শেষ করে দেই? আমার কারো প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আরে বস, আপনি একা কি করবেন? আজকেই ওকে উপরে পাঠিয়ে দেব, আর ওর বাবার কাছে অভিনয় করে জামাই হব। কি বলছেন বস? একদম ঝাক্কাস আইডিয়া। কিন্তু বস, এখন সে মানে আমাদের শত্রু কোথায়? 4 রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওর ছাদের উপর থেকে আমার লোকটাকে টার্গেট করে আছে। কিন্তু বস, আজই কেন মারবেন? কারণ আজ না মারলে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। কেন বস? কারণ 3 মাসের জন্য আমি দিল্লি যাচ্ছি। ও আচ্ছা, বাই বস। ফোন কাটলাম। আরিয়ান, তুমি কার সাথে কথা বললে আর কাকে মারার প্ল্যান করছো? সব পরে বলবো। তবে কি তুমি ছদ্মবেশী গুন্ডা? স্যার, তেমন কিছু না। এতদিন আমি জানতাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি যে মানুষ খুন করতে পারো সেটা আজ জানলাম। স্যার, আমায় আপনি ভুল বুঝতেছেন। এতদিন ভুল বুঝে এসেছি। স্যার, আপনার মেয়ের কাছে যেতে হবে এক্ষুনি। বাই। আমি দিলাম দৌড়। মিতুর বাসা থেকে 4 রাস্তার মোড়, বেশি দৌড়ে না। দৌড়ে গিয়ে দেখি সজীবের কথা একদম ঠিক, মিতু একা দাঁড়িয়ে আছে।
আর আমি ছাদের দিকে তাকিয়ে দেখি একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর টার্গেট করতেছে মিতুর ওপর। আমি ভেবেছিলাম হয়তো একজন, কিন্তু এখানে প্রতিটা বাসার ছাদে একজন করে লোক রাখা। আমি গিয়ে মিতুর হাত ধরে সোজা দিলাম দৌড়। তখনই ঠাস করে গুলি শব্দ হলো। তার মানে একজন মারলো। একটু দেরি করলে মৃত্যু আর শেষ হয়ে যেত। আমি মৃত্যুকে অনেক দূরে এসে পড়লাম। মৃত্যু হাত ঝাটকানা মেরে বলল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ছোট লোক, ফকিরের ছেলে, লুচ্চা, তোর এত বড় সাহস আমার হাত ধরিস? সরি ম্যাডাম। রাখ তোর সরি, তোকে তো আমি আজ। মৃত্যু অনেকটা রেগে গেছে। আসলে ম্যাডাম, মেয়েদের দেখলে কি থাকতে পারিস না, তাই এমন আচরণ করিস রাস্তার ছেলে কোথাকার? না ম্যাডাম, আসলে হয়েছে কি। চুপ, তোদের মতো রাস্তার ছেলেকে আমার ভালো করেই চেনা আছে। সুন্দরী মেয়ে দেখলেই থামতে পারে না, ডিসকাস্টিং। মৃত্যুর এমন চেঁচামেচি শুনে পাশে থাকা পুলিশ চলে এলো। এক্সকিউজ মি ম্যাডাম, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এই ছোট লোকের বাচ্চা আমায় কিডন্যাপ করেছে। আরে কি বলছেন আপনি? আপনি কি ওকে চেনেন? না, চিনি না। কি রে, মেয়েদের দেখলে কি তোদের মধ্যে ঝাঁকুনি ওঠে? আরে কি করছেন? আমি ওনার ড্রাইভার। কি বলছে ম্যাডাম? এসব মিথ্যা। আপনি ওকে এমন শাস্তি দেবেন যাতে ভবিষ্যতে এমন কাজ আর না করতে পারে। ম্যাডাম প্লিজ এমনটা করবেন না। আপনি আমায় অন্য শাস্তি দেন, কিন্তু প্লিজ আমার নাম ক্রিমিনালের খাতায় তুলবেন না প্লিজ। যা এখন বস ঠেলা। তারপর পুলিশ আমায় নিয়ে চলে গেল আর আমার নামে ধর্ষণের মামলা দিল। আমি পুলিশের অনেক হাত পা ধরলাম, কিন্তু শুনলো না। আমার এতদিনের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। কারণ ক্রিমিনালের খাতায় নাম থাকলে তো কোনোদিন আমি আর্মি হতে পারবো না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। জেলের ভিতর থাকা একজন লোক এসে বলল, কি ভাই, আপনি এসে থেকেই দেখছি কান্না করতেছেন, কি হয়েছে আপনার? কিছু না। কিচ্ছু হয়নি তো এখানে কেন? আমি একজন দর্শিতা। কি, আপনার দেখে তো মনে হচ্ছে না। কি হয়েছে বলবেন তো? প্রেমিকের সাথে ডেটিংয়ে যে ধরা পড়েছেন? না, একজনের উপকার করেছি। মানে? তারপর আমি তাকে সব খুলে বললাম। ভাইরে, আজকের দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। আমার এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। হ্যাঁ ভাই, দুঃখ করিও না। দারোয়ান স্যার, একটু ফোন করা যাবে? পাশে থাকা দারোয়ানকে বললাম। এই নাও ফোন। ধন্যবাদ স্যার। ফোন নিয়ে আমি রনির কাছে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? রনি, আমি আরিয়ান। হ্যালো, তুই কোথায়? বন্ধু, আমার স্বপ্ন সব শেষ। আমার এতদিনের পরিশ্রম শেষ। কি বলছিস? কি হয়েছে তোর? আর কান্না করছিস কেন? দোস্ত, আমি ধর্ষণের মামলায় এখন আসামি। কি? হ্যাঁ বন্ধু, আম্মুকে বলিস। আম্মুর ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। তুই এটা কি বললিস? আমার বিশ্বাস হয় না। কি হয়েছে বলতো? আচ্ছা, তুই কোন থানায় আছিস বল? আমি থানার নাম বললাম। আর একটু পর রনি এসে গেল। অফিসার, অফিসার। স্যার আপনি? হ্যাঁ, তুমি কাকে অ্যারেস্ট করেছে জানো? স্যার, ও একজন ধর্ষক। প্রমাণ কি? স্যার, প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া একজনের নামে এত বড় কেস কি করে দাও? একটা মেয়ে বলেছিল ওকে নাকি এ কিডন্যাপ করেছিল আর ধর্ষণ করার চেষ্টা করেছে। হাবিলদার। ইয়েস স্যার। তোমাদের স্যারের নামে কমপ্লেন লেখো। ও একজনকে খুন করেছে। কি বলছেন স্যার? আমি কখন খুন করলাম? কেন? আমি তো বলছি। আর এই জন্য আপনাকেও জেল খাটতে হবে। কেন? বিনা সাক্ষী প্রমাণে একজন মেয়েকে কথায় তুলে আরিয়ানকে যেমন করে অ্যারেস্ট করেছো, ঠিক তেমনই বিনা সাক্ষী প্রমাণে আমার কথাই এখন থেকে তোমাকেও অ্যারেস্ট করা হবে। সরি স্যার। আপনি একজন পুলিশ হয়েও এই ভুলটা করতে পারলেন। আপনি জানেন না সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে কোনো কেস দিতে নেই। সরি স্যার, ভুল হয়ে গেছে। এই কে আসছিস? ওকে ছেড়ে দে। আপনার এই ভুলের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেল। জানেন উনি কে? না স্যার। উনি হলো হবু আর্মি। আচ্ছা, আপনাদের এখান থেকে কি ক্রিমিনালের লিস্ট আর্মিতে জমা দেওয়া হয়ে গেছে? জি স্যার, একটু আগে দিলাম। তাতে কি
আরিয়ানের নাম আছে? হ্যাঁ আছে। সরি দোস্ত, আমি আর কিছু করতে পারলাম না। তোর নামে এখন হেড অফিস পর্যন্ত পৌঁছে গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। চল বাসায় চল। তারপর রনির গাড়িতে করে বাসার দিকে রওনা হলাম। জানিস আজ আম্মু কতটা কষ্ট পাবে। আম্মুর খুব ইচ্ছে ছিল আমি খুব বড় আর্মি হব। যা হবার তা হয়ে গেছে। তুই আর্মি হতে পারিস নি তো কি হয়েছে, করিস হবে। তোকে কালকে থেকে জয়েন করিয়ে দেব। না রে, আর্মি যখন হতে পারলাম না তখন আর পুলিশ হয়ে লাভ কি? আরে হ না, সমস্যা কি? না। তখনই সামনে এমন কাউকে দেখলাম। রনি, গাড়ি থামাতো।